আজকে আমাদের টপিক ফাইলাম অ্যানেলিডা। তো অলরেডি আমরা অ্যানিম্যাল কিংডমের মধ্যে ফাইলাম অ্যাসকেলমেন্থিস পর্যন্ত দেখে ফেলেছি। তোমরা সবাই অ্যাসকেলমেন্থিস পর্যন্ত সমস্ত তাদের ফিচার্সগুলো দেখেছো। আজকে আমরা নতুন ফাইলাম শুরু করব, দ্যাট ইজ ফাইলাম অ্যানেলিডা। তো অ্যানেলিডা ফাইলাম এটা মনে করতেই মানে এই কথাটা শুনতেই যেটা মনে পড়ে সেটা হচ্ছে, তোমরা সবাই জানো যে সেটা হচ্ছে কেঁচো। ঠিক আছে, তো আমরা সবাই জানি যে অ্যানেলিডার মধ্যেই কিন্তু কেঁচো বা আর্থওয়ার্ম যেটাকে আমরা বলে থাকি সেটা বিলং করে। তো সেই কেঁচো সম্পর্কেই আজকে আমরা জানবো, আরও ডিটেলসে অনেক কিছুই জানতে পারবো এবং দেখবো যে আলটিমেটলি শুধুমাত্র কেঁচোরাই অ্যানেলিডা ফাইলামের মধ্যে নেই, তাছাড়া আরও অনেক এমন অর্গানিজমস রয়েছে যারা অ্যানেলিডা ফাইলাম থেকে বিলং করে। ঠিক আছে, তো লেটস স্টার্ট ফাইলাম অ্যানেলিডা। দেখো, ফার্স্ট যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যানেলিডারা হচ্ছে সেগমেন্টেড ওর্ম। সেগমেন্টেড ওর্ম মানে কি, যে এদের বডি হচ্ছে ট্রুলি সেগমেন্টেড, মানে এদের বডি, অ্যানেলিডাদের বডি আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে অ্যানেলিডাদের বডি কতগুলো খণ্ডকে বিভক্ত। ঠিক আছে, এবং এই খণ্ডকগুলো শুধুমাত্র বাইরে থেকে দেখানো খণ্ডক নয়, বডির একদম ভিতরটাই কতগুলো খণ্ডকে বিভক্ত, এবং সেই জন্য এদেরকে বলা হয় যে ট্রুলি সেগমেন্টেড অ্যানিমেলস। বুঝতে পারলে? তাহলে সেই জন্য এই অ্যানেলিডাসদের বলা হচ্ছে সেগমেন্টেড ওর্ম বা ট্রুলি সেগমেন্টেড অ্যানিমেলস। তো এই অ্যানেলিডা টোটাল ফাইলামটার মধ্যে যত মানে যাদেরকে আমরা দেখতে পাবো মোটামুটি ম্যাক্সিমামই হচ্ছে কিন্তু গিয়ে সবাই সেগমেন্টেড। এরপরে দেখো, তো ফার্স্টে আমরা এদের যে হ্যাবিটেট সেখান থেকে শুরু করব, যে এরা কোথায় বসবাস করে, জেনারেলি এদেরকে আমরা কোথায় দেখতে পাই। তোমরা সবাই জানো যে কেঁচোকে আমরা জেনারেলি কোথায় দেখতে পাই। ঠিক আছে, তাহলে অ্যানেলিডাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরা অ্যাকোয়াটিক হতে পারে, মানে এরা জলে থাকতে পারে, আর টেরিস্টেরিয়ালও হতে পারে, মানে এরা ডাঙায়ও থাকতে পারে। তাহলে এরা জলে কিংবা ডাঙায় দুক্ষেত্রেই থাকতে পারে, এবং এদের মধ্যে কিছু ফর্ম, কিছু অ্যানেলিডাস তারা কিন্তু প্যারাসাইটিকও হতে পারে, মানে তারা হোস্টের মধ্যে মানে হোস্টের বডিতেও বসবাস করতে পারে। তাহলে এরা অ্যাকোয়াটিক জলে থাকতে পারে, ডাঙায় থাকতে পারে, কিংবা প্যারাসাইটিকও হতে পারে। প্যারাসাইটিক মানে কি, যে কোনো একটা হোস্ট অ্যানিমালসের বডিতে বসবাস করতে পারে। এটা এক্সো প্যারাসাইটও হতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে এন্ডো প্যারাসাইটও হতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এদেরকে আমরা দেখি যে এরা অ্যাজ এ এক্সো প্যারাসাইট, মানে বডির সারফেস থেকে আর কি তোমার নিউট্রিয়েন্টসকে সংগ্রহ করছে সেই রকম। ঠিক আছে, তাহলে টেরেস্ট্রিয়াল ফর্মসরা তারা প্যারাসাইটিকও হতে পারে, আবার ফ্রি লিভিংও হতে পারে। ফ্রি লিভিং মানে কি, যে যারা ফ্রিলি বসবাস করে উইথাউট এনি হোস্ট, রাইট। এরপরে দেখো, এদের জেনারেল যে সমস্ত ফিচার্সগুলো আমরা প্রত্যেকটা ফাইলামেই দেখার চেষ্টা করি সেগুলো এক্ষেত্রেও দেখে নেব। যে এরা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক, নো ডাউট। এদের ক্ষেত্রে 3টে জার্ম লেয়ার থাকে। তারপরে দেখো, এদের ক্ষেত্রে বাইল্যাটারাল সিমেট্রি দেখতে পাওয়া যায়, ইট ইজ অলসো নো ডাউট। আমরা এর আগের ফাইলামেও দেখেছি তাদের বাইল্যাটারাল সিমেট্রি থাকে, এখানেও বাইল্যাটারাল সিমেট্রি থাকে। এর পরেরটা ভেরি ইম্পর্টেন্ট, যে অ্যানেলিডান্সটাই হচ্ছে ফার্স্ট ফাইলাম, ফার্স্ট অ্যানিমেলস যাদের ক্ষেত্রে অর্গ্যান অ্যানেলিডান্সটাই ফার্স্ট নয়, ফার্স্ট অ্যাসকেলমেন্থিস, কিন্তু এদের ক্ষেত্রেও আমরা অর্গ্যান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন দেখতে পাই। তাহলে ফার্স্ট কাদের ক্ষেত্রে অর্গ্যান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন দেখা গেছিলো, সেটা হচ্ছে অ্যাসকেলমেন্থিস। ঠিক আছে, তাহলে ফার্স্ট অর্গ্যান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন দেখেছিলাম অ্যাসকেলমেন্থিসদের ক্ষেত্রে, এবং অ্যানেলিডান্সদের ক্ষেত্রেও সেম অর্গ্যান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন দেখা যায়। ঠিক আছে, এবারে যেটা আমি অ্যাকচুয়ালি গুলিয়ে ফেলেছি যেটার সাথে, সেটা হচ্ছে এর পরেরটা, যে এদের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট, যে এদের ক্ষেত্রেই কিন্তু ফার্স্ট ট্রু সিলোম মানে সত্যিকারের বডি ক্যাভিটি, সত্যিকারের সিলোম, রিয়েল সিলোম এদের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট ডেভেলপ করেছে। তাই দে আর ট্রু সিলোমেটস, সেই জন্য থেকে কী বলা হচ্ছে ট্রু সিলোমেটস। তাহলে এদের ক্ষেত্রে ট্রু সিলোম দেখতে পাওয়া যায়। ট্রু সিলোম মানে কি, ট্রু সিলোম এখানে মানে ট্রু সিলোম আর ফলস সিলোমের মধ্যে মেইন ডিফারেন্সটা কি সেটা তোমাদের আমি আগের দিনও বলেছি, এখানেও আরেকবার রিকল করে নিচ্ছি, যে ট্রু সিলোমস এই যে সিলোমস বা এই যে বডি ক্যাভিটি, দিস ইজ ডিরাইভড ফ্রম দ্য মিজোডার্ম। ঠিক আছে, তাহলে এদের যে সিলোম, দিস সিলোম ইজ ডিরাইভড ফ্রম মিজোডার্ম। ঠিক আছে, মিজোরাম থেকেই সিলোমটা তৈরি হয়, এবং তার সাথে সাথে সিলোম ইজ অলসো লাইন্ড বাই, মানে সিলোমের যে ইনার লাইনিং সেটাও কিন্তু মিজোরাম দ্বারাই তো থাকে, মানে সেখানেও কিন্তু মিজোরাম থাকে। তাহলে সিলোম ইজ লাইন্ড বাই মিজোরাম, সেই জন্য এদেরকে আমরা কি বলছি, এদের ক্ষেত্রে ট্রু সিলোম দেখতে পাওয়া যায়। তাহলে এদের সিলোম কিন্তু মিজোরাম থেকেই ডেভেলপ করে, মিজোরাম থেকেই ডিরাইভড হয়ে তৈরি হয়। তাহলে এরাই হচ্ছে ফার্স্ট ট্রু সিলোমেট বা ফার্স্ট ইউসিলোমেটস। যারা তোমার ফলস সিলোমেটস, যাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে তোমার সিলোম থাকে না, তাদেরকে কি বলে অ্যাসিলোমেটস।
তাই তো, যাদের ক্ষেত্রে সিলোম থাকছে না তাদেরকে বলে অ্যাসিলোমেটস, যাদের ক্ষেত্রে ফলস সিলোম থাকে তাদেরকে বলে সিউডোসিলোমেটস, এবং যাদের ক্ষেত্রে ট্রু সিলোম থাকে তাদেরকে বলে ইউসিলোমেটস। তাহলে এরা হচ্ছে ইউসিলোমেটস। এবং ইউসিলোমেটস এই ক্ষেত্রে মানে ইউসিলোমেটস যে টোটাল গ্রুপ, যাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে ট্রু সিলোম থাকছে তাদেরকে, সেই ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে কিন্তু অ্যানেলিডা। তাহলে অ্যানেলিডাসটাই হচ্ছে ফার্স্ট যাদের ক্ষেত্রে ট্রু সিলোম ডেভেলপ করেছে। এটা একটা কোশ্চেন হতে পারে, ঠিক আছে, যে হুইচ অফ দ্য ফলোয়িং ফাইলাম ইজ ফার্স্ট ডেভেলপড ট্রু সিলোমেটস বা ফার্স্ট ডেভেলপড ইউসিলোমেটস, ঠিক আছে। তাহলে ফার্স্ট কাদের ক্ষেত্রে সিলোম ডেভেলপ করলো ট্রুলি সিলোম, সেটা হচ্ছে অ্যানেলিডা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে এটা, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট হচ্ছে এদের বডি মেটামেডিক্যালি সেগমেন্টেড, ঠিক আছে। তার মানে এদের ক্ষেত্রে ট্রুলি সেগমেন্টেড বডি দেখতে পাওয়া যায়, ট্রুলি সেগমেন্টেড বডি, তাই না, ট্রুলি সেগমেন্টেড বডি। এবং এই যে ট্রুলি সেগমেন্টেশন বা ট্রু সেগমেন্টেশন, এটাকে কি বলে? আমি তোমাদের অ্যানিম্যাল কিংডম পড়ানোর শুরুতেই বলেছিলাম যে ট্রু সেগমেন্টেশনকে বলে মেটামেরিজম, তাই না, ট্রু সেগমেন্টেশনকে বলে মেটামেরিজম। তাহলে অ্যানালিডেন্সদের ক্ষেত্রেই কিন্তু এই মেটামেরিজমটা দেখতে পাওয়া যায়, কারণ এদের বডি ট্রুলি সেগমেন্টেড কথার অর্থ কি? এদের বডির বাইরে থেকে ভিতর অবধি মানে ইন্টারনালিও এদের বডি কতগুলো কম্পার্টমেন্ট বা কতগুলো খণ্ডকে বিভক্ত। তাই এদেরকে আমরা বলছি কি, দে হ্যাভ মেটামেডিক্যালি সেগমেন্টেড বডি অর দে হ্যাভ দ্য প্রপার্টি অফ মেটামেরিজম, ঠিক আছে। তাহলে মেটামেরিজম যদি কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এই কোশ্চেনটা থাকে, তাহলে তোমরা নিঃসন্দেহে বলবে যে তারা হচ্ছে অ্যানেলিডা, কারণ এদের বডি কতগুলো খণ্ডকে বিভক্ত, ঠিক আছে। এইবারে দেখো আমরা এখানে একটা অ্যানেলিডা দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে, একটা অ্যানেলিডার একটা জাস্ট বেসিক ডায়াগ্রাম আমি এখানে এঁকেছি। তো সেই ডায়াগ্রামে তোমরা দেখো যে বডি কতগুলো খণ্ডকে বিভক্ত, মানে এই যে কতগুলো আমরা এখানে গ্রুপ দেখতে পাচ্ছি, তাই না, অনেকগুলো গ্রুপ দেখতে পাচ্ছি। গ্রুপ মানে হচ্ছে খাজ। তাহলে এই যে অনেকগুলো গ্রুপ দেখতে পাচ্ছি, সেই গ্রুপগুলো বডির ভিতরের দিকে ঢুকে গেছে, এবং ভিতরেও বডি কিন্তু এইভাবে ইন্টারনালিও কিন্তু কতগুলো খণ্ডকে বিভক্ত, ঠিক আছে, ইন্টারনালিও বডি কতগুলো এইভাবে খণ্ডকে বিভক্ত, ঠিক আছে। এবং প্রত্যেকটা খণ্ডকের ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে। পয়েন্টটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট, যে প্রত্যেকটা খণ্ডকের কিন্তু আলাদা আলাদা মানে ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স ঠিক নেই, কিন্তু আলাদা আলাদা করে সমস্ত কিছুই রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা খণ্ডকের আলাদা আলাদা সমস্ত কিছুই রয়েছে। তাহলে প্রত্যেকটা খণ্ডক এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এদের ক্ষেত্রে কী হয়, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এদের ক্ষেত্রে নতুন খণ্ডক হিসাবেই কিন্তু বডিতে অনেক এরকম নতুন নতুন খণ্ডক, নতুন নতুন সেগমেন্ট অ্যাড হতে পারে, ঠিক আছে। তাহলে এদের বডিতে কিন্তু নতুন সেগমেন্টও অ্যাড হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এদের বডি কতগুলো খণ্ডকে বিভক্ত, ঠিক আছে। এবারে যেহেতু এদের একটা টোটাল বডি ক্যাভিটি থাকবে, ঠিক আছে, টোটাল একটা লম্বা বডি ক্যাভিটিও থাকবে, মানে সিলোম থাকবে, তাই না, লম্বা এরকম একটা সিলোমও থাকবে, লম্বা ধরনের এরকম একটা সিলোমও রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যেহেতু এদের বডি কমপ্লিটলি তোমার ডিভাইডেড, কমপ্লিটলি সেগমেন্টেড, সেই জন্য এই সিলোমটাও মানে একটাই সিলোম, এই সিলোমটাও কতগুলো ট্রান্সভার্স সেপ্টামের দ্বারা কতগুলো খণ্ডকে বিভক্ত হয়ে যায়। যেহেতু বডি টোটাল কতগুলো খণ্ডকে বিভক্ত, তাই সিলোমও কতগুলো ট্রান্সভার্স সেপ্টামের দ্বারা কতগুলো খণ্ডকে বিভক্ত হয়ে যায়। এইভাবে সেগমেন্টেড যে সিলোম, ঠিক আছে, এইভাবে যে সেগমেন্টেড সিলোম যেটা কিনা ট্রান্সভার্স সেপ্টামের দ্বারা তৈরি হচ্ছে, মানে ট্রান্সভার্স সেপ্টামের ফলে এরকম কতগুলো সেগমেন্ট তৈরি হচ্ছে সিলোমের মধ্যে, এই ধরনের সিলোমকে বলা হয় সাইজোসিল সিলোম, ঠিক আছে। তাহলে এদের ক্ষেত্রে সাইজোসিল সিলোম দেখতে পাওয়া যায়, ঠিক আছে, সাইজোসিল সিলোম, নট সাইজল সিলোম, সরি। তাহলে এটাকে কী বলছে, এটাকে বলছে সাইজোসিল সিলোম, ঠিক আছে, সাইজোসিল সিলোম। কারণ এদের সিলোম কতগুলো খণ্ডক বা কতগুলো সেগমেন্টে বিভক্ত বাই দ্য ট্রান্সভার্স সেপ্টাম, রাইট, ট্রান্সভার্স সেপ্টামের সাহায্যে কতগুলো খণ্ডকে বিভক্ত। এরপরে দেখো নেক্সট পয়েন্ট যেটা আমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছি, যে যেহেতু বডি কতগুলো খণ্ডকে বিভক্ত, তাই বডির বাইরের দিকে আমরা এরকম কতগুলো গ্রুভ দেখতে পাচ্ছি, এই যে গ্রুভগুলো দেখা যাচ্ছে। তাহলে বডির বাইরের দিকে এরকম কতগুলো গ্রুভ দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই যে বডির বাইরের দিকে গ্রুপস আমরা দেখতে পাচ্ছি, এই গ্রুপসগুলোকে যদি আমি সামনের দিক থেকে দেখি, তাহলে সেটা খানিকটা এরকম রিংয়ের মতো দেখাবে। এই গ্রুপসগুলোকে যদি আমি সামনের দিক থেকে দেখি, তাহলে সেটাকে খানিকটা এরকম রিংয়ের মতো দেখাবে, মানে রিং লাইক গ্রুপস, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা গ্রুপ এরকমভাবে থাকছে বডিতে একটা নির্দিষ্ট ইন্টারভেল পরপর, বোঝা গেল। ইন্টারনালিও যেমন সেপ্টাম রয়েছে, তেমনই বাইরের দিক থেকেও এরকম গ্রুভ রয়েছে বা খাজ রয়েছে। তাহলে এই যে রিং লাইক গ্রুপ বা রিং লাইক খাজ, এইগুলোকে বলা হয় অ্যানিউলি, ঠিক আছে, রিং লাইক গ্রুপ বা রিং লাইক খাজ, এইগুলোকে বলা হয় কি অ্যানিউলি। তাহলে এরকমভাবে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানেই আমি লিখে দিচ্ছি যে রিং লাইক গ্রুপ, এবং এই রিং লাইক গ্রুপকে কী বলে, অ্যানিউলি,
বা অ্যানুলিও বলতে পারো, এবং সেখান থেকেই এদের নাম হচ্ছে অ্যানেলিডা। এটা তো মানে বলাই বাহুল্য যে যেহেতু রিং লাইক এখানে খাজ রয়েছে তাই এদেরকে কী বলা হচ্ছে, অ্যানেলিডা। এবারে দেখো এদের ক্ষেত্রে তাহলে বডি কতগুলো সেগমেন্টে বিভক্ত, এই ধরনের যে অর্গানাইজেশন এটাকে কী বলে, মেটামেরিজম, যেটা আমরা অলরেডি বলে ফেলেছি। এবারে দেখো এদের যে প্রত্যেকটা যে সেগমেন্ট দেখা যাচ্ছে, এই একটা সেগমেন্ট, এই প্রত্যেকটা সেগমেন্টকে কী বলে, মেটামার্স। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা সেগমেন্টকে কী বলে, মেটামার্স। তাহলে ইচ সেগমেন্ট ইজ কল্ড মেটামার্স। ইচ সেগমেন্ট ইজ কল্ড মেটামার্স। ওকে, যেমন আমরা নেক্সট ছবিটাতেও দেখতে পাচ্ছি যে আমরা যদি একটু জুম করে দেখি তাহলে কি দেখব, যে এরকম সেপ্টাম রয়েছে ইন্টারনালিও, যা বডিকে কতগুলো ট্রু সেগমেন্টে পরিণত করেছে, এবং প্রত্যেকটা সেগমেন্টকে কি বলছে, মেটামার্স। ঠিক আছে, প্রত্যেকটা সেগমেন্টকে কি বলছে, মেটামার্স। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু প্রত্যেকটা সেগমেন্টকে মেটামার্স বলছে, তাই এই যে ক্যারেক্টারিস্টিক সেটাকে কি বলছে, মেটামেরিজম। ঠিক আছে, এইবারে দেখো যেটা আমি বলছিলাম যে প্রত্যেকটা সেগমেন্টের যে পার্টগুলো সেগুলো কিন্তু সবার নিজের নিজের স্বতন্ত্র, মানে এর ভিতরে যে সমস্ত পার্টগুলো রয়েছে, বডি পার্টগুলো রয়েছে, এখানে কিন্তু সেই সেম বডি পার্ট আবার রয়েছে, এখানে আবার সেই সেম বডি পার্ট রয়েছে। তাহলে বডি পার্টগুলো কি হয় না, প্রত্যেকটা সেগমেন্টে রিপিট করে করে রয়েছে। তাহলে রিপিটেড বডি পার্ট এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে ইন্টারনাল পার্টস আর রিপিটেড, এক্সটার্নাল পার্টসও অলসো রিপিটেড, কিন্তু ইন্টারনাল পার্টসও এদের ক্ষেত্রে রিপিটেড। মানে প্রত্যেকটা ইন্টারনাল পার্ট, প্রত্যেকটা সেগমেন্টে যা যা ইন্টারনাল পার্ট থাকে তা কিন্তু সব সেম। ঠিক আছে, এবং প্রত্যেকটা সেগমেন্টের ইন্টারনাল পার্ট কিন্তু মানে আলাদা আলাদা আর কি, মানে আলাদা আলাদা মানে নিজস্ব ইন্টারনাল পার্ট রয়েছে। যেমন এই সেগমেন্টের ইন্টারনাল পার্ট রয়েছে, আবার সেম এই সেগমেন্টেও এর নিজস্ব ইন্টারনাল পার্ট রয়েছে, কিন্তু দুজনের ইন্টারনাল পার্ট কিন্তু অ্যাকচুয়ালি সেম, মানে এর এখানে যা রয়েছে এরও এখানেই সেম জিনিস রয়েছে, কিন্তু দুজনের স্বতন্ত্র। ঠিক আছে, তাই এইটাকে বলা হচ্ছে সিরিয়াল হোমোলজি। ঠিক আছে, এই যে কন্ডিশন এটাকে কি বলা হয়, সিরিয়াল হোমোলজি। এই যে ইন্টারনাল পার্ট যেটা রিপিটেড উইথ ইচ সেগমেন্ট, এটাকে বলা হয় কি, সিরিয়াল হোমোলজি। তাহলে এখানে এটা তোমরা লিখে নাও যে ইন্টারনাল পার্টস আর রিপিটেড ইন ইচ সেগমেন্ট। ঠিক আছে, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল পার্টস আর রিপিটেড উইথ ইচ সেগমেন্ট। তাহলে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল parts are repeated with each segment, এবং এই কন্ডিশনকে কি বলে, সিরিয়াল হোমোলজি। তাহলে এদের ক্ষেত্রে সিরিয়াল হোমোলজি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখে ফেললাম, এবং দেখা যাচ্ছে যে এদের ক্ষেত্রে যখন এরা গ্রো করে তখন নতুন নতুন সেগমেন্টের অ্যাডিশান হয়, নতুন সেগমেন্টের অ্যাডিশানের মাধ্যমেই এরা গ্রো করে। এবং ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে নতুন সেগমেন্টটা কোথায় অ্যাড হয়, নতুন সেগমেন্টটা কিন্তু লাস্ট সেগমেন্ট যেটা রয়েছে, এটা যেমন লাস্ট সেগমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এই লাস্ট সেগমেন্টের ঠিক আগে অ্যাড হয়। প্রত্যেকটা নতুন সেগমেন্ট লাস্ট সেগমেন্টের ঠিক আগে অ্যাড হয়। ঠিক আছে, প্রত্যেকটা নতুন সেগমেন্ট যা অ্যাড হয় এদের বডিতে ডিউরিং দেয়ার গ্রোথ, সেটা কিন্তু এদের এই লাস্ট সেগমেন্টের ঠিক আগে অ্যাড হয়। এবং এই লাস্ট সেগমেন্টের একটা নাম আছে, লাস্ট সেগমেন্টটাকে বলা হয় পিজিডিয়াম। ঠিক আছে, এবং তোমরা যখন স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালসে যখন তোমরা অ্যানালিটসের মধ্যে একটা মানে আর্তম সম্পর্কে পড়বে, তখন কিন্তু এই ব্যাপারগুলো আরও ডিটেলসে জানতে পারবে। তাহলে এই লাস্ট সেগমেন্টের নাম হচ্ছে পিজিডিয়াম। ঠিক আছে, এবং যখন নতুন কোনো সেগমেন্ট অ্যাড হয় বডিতে ডিউরিং দ্য গ্রোথ, তখন কিন্তু সেটা লাস্ট সেগমেন্টের আগে অ্যাড হয়। ওকে, নাও লেট আস গো টু দ্য নেক্সট পার্ট। এবারে দেখো আমরা দেখব বডি ওয়াল সম্পর্কে। দেখো এদের বডি ওয়ালটা একটুখানি মানে কি বলা যায় যে ইম্পর্টেন্ট টাইপের আর কি, মানে এদের বডি ওয়ালে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কিউটিকল। ঠিক আছে, এই কিউটিকলটা কি, কিউটিকলটা হচ্ছে একটা ওয়াক্স লাইক মেটেরিয়াল। এটা কি, এটা হচ্ছে ওয়াক্স লাইক মেটেরিয়াল। ওয়াক্স লাইক মানে মোমের মতো, যেটা চকচক করে। ঠিক আছে, এবারে যেহেতু কিউটিক্যাল ওয়াক্স লাইক, তাই এটা কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্টও বটে। ঠিক আছে, তাহলে এদের বডিতে কিউটিক্যাল দেখতে পাওয়া যায়, এবং যেটা কিন্তু জলীয়, মানে ময়েস্ট, ড্রাই নয়, শুকনো নয়, জলীয়। যেহেতু এরা জলেও থাকে, মাটিতে থাকে, জেনারেলি এরা ভেজে জায়গাতেই আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে এদের ক্ষেত্রে এদের বডির গায়ে ময়েস্ট কিউটিক্যাল দেখতে পাওয়া যায়। ময়েস্ট মানে কি, আর্দ্র। ঠিক আছে, এবারে কিউটিক্যালের নিচে একটা সিঙ্গেল লেয়ার এপিডার্মিস দেখতে পাওয়া যায়। ঠিক আছে,
তাহলে ফার্স্টে কিউটিক্যাল লেয়ার থাকে এবং তার নিচে সিঙ্গেল লেয়ার অফ এপিডার্মিস থাকে। এবারে দেখো এই কিউটিক্যালের এখানে গুরুত্বটা কী, এই কিউটিক্যালের থ্রুতেই কিন্তু এই কিউটিক্যালের, তাহলে কিউটিক্যালটা কি কোথায় থাকছে, একদম আউটার মোস্ট লেয়ারে থাকছে, আউটার মোস্ট পার্টে থাকছে কিউটিক্যালটা। এবং কিউটিক্যালের গুরুত্বটা কি, যে কিউটিক্যালের থ্রুতেই কিন্তু গ্যাসিয়াস এক্সচেঞ্জগুলো হয়, মানে এদের যে রেসপিরেটরি গ্যাসিয়াস এক্সচেঞ্জ, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের যে আদান প্রদান, সেটা কিন্তু কিউটিক্যালের থ্রুতেই হয়। তাহলে গ্যাসিয়াস এক্সচেঞ্জ যেটা হচ্ছে সেটা কিন্তু এই কিউটিক্যাল, ময়েস্ট কিউটিক্যালের অ্যাক্রসেই হয়। এবং কিউটিক্যালের নিচে কি থাকছে, এদের সিঙ্গেল লেয়ার এপিডার্মিস থাকছে এবং তার নিচে সিঙ্গেল লেয়ার এপিডার্মিসের নিচে ওয়েল ডেভেলপড মাস্কুলেচার, মানে ওয়েল ডেভেলপড মাসেলস এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে কিউটিক্যাল থাকছে, তার নিচে এপিডার্মিস থাকছে এবং তার নিচে ওয়েল ডেভেলপড মাসেলস থাকছে। এদের ক্ষেত্রে আমরা সার্কুলার মাসেলসও দেখতে পাই, লঞ্জিটিউডাল মাসেলসও দেখতে পাই। তাহলে এরা কী ধরনের মাসেলস, জেনারেলি স্মুথ মাসেলস, ঠিক আছে। তাহলে ওয়েল ডেভেলপড মাস্কুলেচার, এই মাস্কুলেচারের মধ্যে জেনারেলি কী ধরনের মাসেল থাকে, স্মুথ মাসেল থাকে, স্মুথ মাসেলস। ওকে, এই স্মুথ মাসেলস কেমন হতে পারে, এরা সার্কুলারও হতে পারে, লঞ্জিটিউডনাল হতে পারে, মানে সার্কুলার মাসেলসও দেখতে পাওয়া যায়, লঞ্জিটিউডনাল মাসেলসও দেখতে পাওয়া যায়, ঠিক আছে, লঞ্জিটিউডনাল মাসেলসও দেখতে পাওয়া যায়। এবং এই যে সার্কিউলার এবং লঞ্জিটিউডনাল মাসেলস, ঠিক আছে, মানে এটা জাস্ট অ্যারেঞ্জমেন্টের উপরে ডিফার করে আর কি, কেউ সার্কুলারভাবে অ্যারেঞ্জড হয়ে থাকে, কেউ লঞ্জিটিউডনালভাবে অ্যারেঞ্জড হয়ে থাকে, কিন্তু এরা সবাই স্মুথ মাসেলস। এই যে স্মুথ মাসেলস, এই যে ওয়েল ডেভেলপড স্মুথ মাসেলস, দে অ্যাকচুয়ালি হেল্পস ইন লোকোমোশন, ঠিক আছে, দে হেল্পস ইন লোকোমোশন। সো দিস ইজ ইম্পর্টেন্ট, দে হেল্পস ইন লোকোমোশন, ঠিক আছে। তাছাড়া এদের ক্ষেত্রে কিন্তু আরও কিন্তু লোকোমোটারি অর্গ্যানস থাকে, কিছু কিছু ক্ষেত্রে এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আনজয়েন্টেড লোকোমোটারি অ্যাপেঞ্জেস থাকে, মানে পায়ের মতো কিছু অ্যাপেঞ্জেসও এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, মানে ঠিক ওই আমাদের মতো পা নয়, ঠিক আছে, সাইড থেকে বেরিয়ে আসে কিছু অ্যাপেঞ্জেস। মানে জেনারেলি যারা ফ্রি লিভিং, জেনারেলি যারা তোমার জলে বা স্থলে বসবাস করে ফ্রিলি, ঠিক আছে, তাদের তো মুভ করতে হয়, এবং মুভ করার জন্য আমরা দেখতে পাই যে তাদের বডি, ধরে নাও এটা একটা ধরে নাও একটা অ্যানালিড, তাহলে দেখা যায় তার সাইড থেকে এরকমভাবে অ্যাপেঞ্জেসগুলো বেরিয়ে এসছে, ঠিক আছে। যখন বডির সাইড থেকে এইভাবে অ্যাপেঞ্জেসগুলো বেরিয়ে আসে তখন সেটাকে বলা হয় ল্যাটারাল অ্যাপেঞ্জেস। এরকমভাবে সাইড থেকে, বডির পাশ থেকে এইভাবে অ্যাপেঞ্জেসগুলো বেরিয়ে আসছে। তাহলে এইগুলোই হচ্ছে অ্যাপেঞ্জেস, ছোটো ছোটো অ্যাপেঞ্জেস, ছোটো ছোটো এক্সটেনশন, এদেরকে কী বলা হচ্ছে, ল্যাটারাল অ্যাপেঞ্জেস, যেহেতু এরা সাইড থেকে বেরিয়ে আসছে। এবং এই ল্যাটারাল অ্যাপেঞ্জেসের আরেকটা ভালো নাম হচ্ছে প্যারাপোডিয়াম। তাহলে এদের ক্ষেত্রে ল্যাটারাল অ্যাপেঞ্জেস বা প্যারাপোডিয়াম দেখতে পাওয়া যায়, এটাকে কী বলছে, প্যারাপোডিয়াম, ঠিক আছে। এবং জেনারেলি যারা ফ্রি লিভিং তাদের ক্ষেত্রে কিন্তু এই প্যারাপোডিয়ামটা দেখতে পাওয়া যায়, জেনারেলি যারা ফ্রি লিভিং। এবং এই প্যারাপোডিয়ামটাই হচ্ছে কি না, লোকোমোটরি অর্গ্যান, ঠিক আছে। তাছাড়া এদের ক্ষেত্রে আলাদা করে কোনো ধরনের স্কেলেটন থাকে না, মানে কোনো ধরনের মিনারেলাইজড স্কেলেটন এদের ক্ষেত্রে বা হাড়, এগুলো এদের ক্ষেত্রে থাকে না। তাহলে এদের ক্ষেত্রে কি থাকে, এদের ক্ষেত্রে যে সিলোমটা থাকে সেই সিলোমের মধ্যে থাকে ফ্লুইড, এবং সেই ফ্লুইড ফিল্ড বডি ক্যাভিটি কিন্তু এদের বডিতে একটা ফ্রেমওয়ার্ক প্রোভাইড করে বা সাপোর্ট প্রোভাইড করে এবং হাইড্রোস্কেলেটন হিসাবে কাজ করে। তাহলে ফ্লুইড ফিল্ড যে সিলোম, সেটাই কিন্তু এদের ক্ষেত্রে হাইড্রোস্কেলেটন হিসাবে কাজ করে। এদের ক্ষেত্রে আলাদা করে কোনো স্কেলেটাল সিস্টেম থাকে না, ঠিক আছে। এবং এদের ক্ষেত্রে লোকোমোশনের জন্য ল্যাটারাল অ্যাপেঞ্জেস বা প্যারাপোডিয়াম থাকে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নাও নেক্সট পার্টে চলে যাওয়া যাক, দ্যাট ইজ ডাইজেস্টিভ সিস্টেম। সো লেট আস টক অ্যাবাউট দ্য ডাইজেস্টিভ সিস্টেম। তো ইট ইজ অবভিয়াস যে এদের ডাইজেস্টিভ সিস্টেম কেমন, এদের ডাইজেস্টিভ সিস্টেম হচ্ছে কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম। মানে কি, এদের ক্ষেত্রে বোথ মাউথ এবং অ্যানাস দুটোই থাকে, এবং একটি স্ট্রেইট টিউব থাকে যার একটা এন্ডে মাউথ থাকে এবং অপর এন্ডে অ্যানাস থাকে, ঠিক আছে। এবং যেহেতু এদের একটি স্ট্রেইট টিউব থাকছে, তাই এদের ক্ষেত্রে বডি প্ল্যানটা কেমন, টিউব উইদিন টিউব, তাই না, টিউব উইদিন টিউব বডি প্ল্যান এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই, টিউব উইদিন টিউব। এবং এদের ক্ষেত্রে বোথ মাউথ এবং অ্যানাস থাকে, এবং দিস এলিমেন্টারি ক্যানেল, ঠিক আছে, এই যে এলিমেন্টারি ক্যানেল যার একটা এন্ডে মাউথ এবং একটা এন্ডে অ্যানাস থাকে, সেটা থ্রু আউট দ্য বডি, সারা বডি জুড়েই কিন্তু এটা এক্সটেন্ডেড বা বিস্তৃত হয়ে থাকে, ঠিক আছে। এবং এদের যে গাট, এদের যে এলিমেন্টারি ক্যানেল, সেখানেও কিন্তু এই সার্কুলার এবং লঞ্জিটিউডিনাল মাসেলস আমরা দেখতে পাই। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ডাইজেস্টিভ সিস্টেম। নাও লেট আস টক অ্যাবাউট দ্য নেক্সট সিস্টেম, দ্যাট ইজ দ্য রেসপিরেটরি সিস্টেম। তো রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেশনের জন্য তাহলে এদের ক্ষেত্রে আলাদা করে কোনো রেসপিরেটরি সিস্টেম জেনারেলি দেখতে পাওয়া যায় না। জেনারেলি এরা যে গ্যাসের এক্সচেঞ্জ করে, গ্যাসের আদান প্রদান করে, অক্সিজেন নেয় এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, সেটা জেনারেলি এরা বডির যে স্কিনের থ্রুতেই করে থাকে। এবং এদের স্কিনে আমরা অলরেডি দেখেছি যে এপিডার্মিসের উপরে কী থাকে, কিউটিক্যাল থাকে।
সেই কিউটিকেলের থ্রুতেই এরা গ্যাসের এক্সচেঞ্জ করে থাকে এবং এই ধরনের রেসপিরেশনকে বলে কিউটেনিয়াস রেসপিরেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এদের ক্ষেত্রে জেনারেলি কিউটেনিয়াস রেসপিরেশন দেখতে পাওয়া যায়, কারণ এরা বডির যে স্কিন বা কিউটিক্যাল তার থ্রুতেই, মানে এপিডার্মিস এবং কিউটিক্যাল তার থ্রুতেই কিন্তু এরা কী করছে, গ্যাসের এক্সচেঞ্জ করে থাকে। তবে কিছু কিছু অ্যানালিস্টদের ক্ষেত্রে গিলস দেখতে পাওয়া যায়। গিলস মানে হচ্ছে ফুলকা, যেটা আমরা মাছের ক্ষেত্রে দেখতে পাই জেনারেলি। কিছু অ্যানালিস্টদের ক্ষেত্রে, অ্যাডভান্স অ্যানালিস্টদের ক্ষেত্রে এই গিলস বা ফুলকার মতো স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। সেই ধরনের গিলস দ্বারা রেসপিরেশনকে বলা হয় ব্রাঞ্চিয়াল রেসপিরেশন। তাহলে এদের ক্ষেত্রে দুটোই দেখতে পাওয়া যায়, জেনারেলি কিউটেনিয়াস এবং কিছু ক্ষেত্রে ব্রাঞ্চিয়াল রেসপিরেশন দেখতে পাওয়া যায়। ওকে, নাও লেট আস গো টু দ্য নেক্সট পার্ট। দেখো নেক্সট পার্ট হচ্ছে সার্কুলেটরি সিস্টেম। ঠিক আছে, সার্কুলেটরি সিস্টেমের ক্ষেত্রে অ্যানালিস্টদের ক্ষেত্রে আমরা যেটা টিপিক্যাল জানি, মানে খুবই ইম্পর্টেন্ট একটা এদের ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে এদের ক্ষেত্রে ক্লোজড সার্কুলেটরি সিস্টেম দেখতে পাওয়া যায়। জেনারেলি এই লেভেলে কোনো অর্গানিজমের মধ্যে ক্লোজড সার্কুলেশন দেখতে পাওয়া যায় না। জেনারেলি সবার মধ্যেই ওপেন সার্কুলেশন দেখতে পাওয়া যায়, কিন্তু অ্যানালিস্টরা এই দিক থেকে কিছুটা অ্যাডভান্স হয়ে গেছে এবং এদের ক্ষেত্রে কী হয়, ক্লোজড সার্কুলেশন দেখতে পাওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে এরা কিন্তু ভেরি অ্যাডভান্স। এরপরে যে আর্থ্রোপোডা আসবে, মোলাস্কা আসবে, সেখানেও কিন্তু ওপেন সার্কুলেশন, বাট এরাই হচ্ছে এক্সেপশন যেখানে এদের ক্ষেত্রে ক্লোজড সার্কুলেশন আমরা দেখতে পাই। বাট এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে, ক্লোজড সার্কুলেশন হলেও সেই সার্কুলেশনটা মানুষের মতো নয় বা উন্নত প্রাণীদের মতো নয়। এখানে কোনো ট্রু হার্ট থাকে না, এদের ক্ষেত্রে কোনো রিয়েল হার্ট থাকে না। এদের ক্ষেত্রে ব্লাড পাম্পিংয়ের জন্য জাস্ট এদের ক্ষেত্রে যে বড় লার্জ যে ভেসেলসগুলো, তারাই কিন্তু হার্টের মতো অ্যাক্ট করে, তারাই কিন্তু ব্লাডকে পাম্প করতে হেল্প করে। এদের ক্ষেত্রে কিন্তু কোনো হার্ট, রিয়েল হার্ট থাকে না। তাহলে এদের ক্ষেত্রে কী থাকে, জাস্ট ফিউ এনলার্জড, মানে বড় ব্লাড ভেসেলস থাকে। ঠিক আছে, যারা হার্ট এর মতো অ্যাক্ট করতে পারে। ঠিক আছে, তারা হার্টের মতো ব্লাডকে পাম্প করে। এবং এদের ক্ষেত্রে বডি ফ্লুইড থাকে। এদের ক্ষেত্রে বডি ফ্লুইডটা হচ্ছে ব্লাড, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এদের ক্ষেত্রে বডি ফ্লুইডটা কি, এদের ক্ষেত্রে বডি ফ্লুইড হচ্ছে রেড ব্লাড। ঠিক আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এদের ক্ষেত্রে বডি ফ্লুইড হচ্ছে রেড ব্লাড। তার মানে কি, যে এদের ব্লাডের মধ্যে হিমোগ্লোবিন থাকে। ঠিক আছে, তাহলে এদের ব্লাডের মধ্যে কী থাকছে, হিমোগ্লোবিন থাকছে। তাহলে হিমোগ্লোবিন ইজ প্রেজেন্ট ইন ব্লাড, বাট এদের ব্লাডের কিন্তু কোনো আরবিসি থাকে না, মানে কোনো রেড ব্লাড সেল থাকে না, কোনো আরবিসি থাকছে না। তাহলে হিমোগ্লোবিন কোথায় থাকছে, হিমোগ্লোবিন প্লাজমার মধ্যেই ডিজলভড অবস্থায় থাকছে, প্লাজমার মধ্যেই দ্রবীভূত অবস্থায় থাকছে। আমরা জানি ব্লাডের দুটো পার্ট, একটা হচ্ছে প্লাজমা এবং আরেকটা হচ্ছে কি ব্লাড সেলস, কিন্তু এদের ক্ষেত্রে কোনো আলাদা করে রেড ব্লাড সেলস তৈরি হয়নি যেটা হিমোগ্লোবিনকে ক্যারি করবে। তাই এদের যে হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনটা প্লাজমার মধ্যেই ডিজলভড অবস্থায় থাকে। ঠিক আছে, ডিজলভড ইন প্লাজমা। তাহলে এদের হিমোগ্লোবিনটাও প্লাজমার মধ্যে ডিজলভড অবস্থায় থাকে। এদের ক্ষেত্রে কোনো আরবিসি আমরা দেখতে পাই না। তাহলে এদের ক্ষেত্রে যে ব্লাড কর্পাসেসগুলো থাকে বা ব্লাড সেলসগুলো থাকে, তারা হচ্ছে জাস্ট অ্যামিবয়েড ব্লাড সেলস। ঠিক আছে, তাহলে দিস আর ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স। এদের ক্ষেত্রে ক্লোজ সার্কুলেশন থাকে, কোনো ট্রু হার্ট থাকে না এবং এদের ক্ষেত্রে রেড ব্লাড থাকে। তার ক্ষেত্রে সেক্ষেত্রে ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা মনে রাখবে, যে এদের ক্ষেত্রে যে হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিন আরবিসি তো নয়, বরং প্লাজমার মধ্যে ডিজলভ অবস্থায় থাকে। এদের ক্ষেত্রে কোনো আরবিসি থাকে না, বরং অ্যামিবয়েড ব্লাড সেলস এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য সার্কুলেটরি সিস্টেম। নাও লেট আস গো টু দ্য নেক্সট পার্ট, নেক্সট সিস্টেম, দ্যাট ইজ দ্য এক্সক্রিটরি সিস্টেম। এক্সক্রিশনের জন্য এদের ক্ষেত্রে কোনো মানে আলাদা করে কোনো খুবই উন্নত কিডনির মতো অর্গান না থাকলেও এদের ক্ষেত্রে কিন্তু মানে তোমার অ্যাসকেলমেন্থিসদের ক্ষেত্রে ভালোই উন্নত অর্গান এদের ক্ষেত্রে তৈরি হয়েছে, দ্যাট ইজ নেফ্রিডিয়া। তাহলে এদের ক্ষেত্রে কয়েলড টিউবিউলার অর্গানস দেখতে পাওয়া যায়, কয়েলড টিউবিউলার অর্গানস। যেমন আমরা দেখেছি নেফ্রন, হাইলি কয়েলড একটা তোমার পার্ট অফ কিডনি, তাই না? নেফ্রন ছিল কি, হাইলি কয়েলড পার্ট অফ কিডনি, যেটা ব্লাডকে কী করছে, ব্লাডের যে ফিল্ট্রেশন এবং অসমো রেগুলেশনে হেল্প করছিল। তো এদের ক্ষেত্রে অতটা কয়েলড নয়, কিন্তু কয়েলড কিছু টিউবিউলস এদের ক্ষেত্রে থাকে নেফ্রনের মতো, এবং তাকে বলে নেফ্রিডিয়া। এবং এই নেফ্রিডিয়া বা প্রোটোনেফ্রিডিয়াই হচ্ছে অ্যাকচুয়ালি প্রিমিটিভ কিডনি। নেফ্রিডিয়াই বা প্রোটোনেফ্রিডিয়াই হচ্ছে প্রিমিটিভ কিডনি। তো যেদের জেনারেলি এদের ক্ষেত্রে ম্যাক্সিমামদের ক্ষেত্রেই নেফ্রিডিয়াই থাকে, নেফ্রিডিয়াই থাকে। কিছু লোয়ার অ্যানালিস্টদের ক্ষেত্রে মেটানেফ্রিডিয়াও দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এদের ক্ষেত্রে এক্সক্রিটরি অর্গান হিসাবে নেফ্রিডিয়াকে আমরা দেখতে পাই। এবং এই নেফ্রিডিয়া কী করে, নেফ্রিডিয়া অসমো রেগুলেশন এবং এক্সক্রিশন, অসমো রেগুলেশন মানে কি, মেনটেনেন্স অফ দ্য অসমোটিক ব্যালেন্স ইন দ্য বডি ফ্লুইডের আয়নিক এবং অসমোটিক ব্যালেন্সকে মেনটেন করে এবং এক্সক্রিশন করে।
এক্সক্রিশন কি? এক্সক্রিশন মানে হচ্ছে রিমুভাল অফ দ্য নাইট্রোজেনিয়াস ওয়েস্ট মেটেরিয়ালস। নাইট্রোজেনিয়াস ওয়েস্ট মেটেরিয়ালকে রিমুভ করতে হেল্প করে। এবং এদের ক্ষেত্রে নাইট্রোজেনিয়াস ওয়েস্ট মেটেরিয়াল জেনারেলি অ্যামোনিয়া কিংবা ইউরিয়া, ঠিক আছে? মানে এদের ক্ষেত্রে এক্সক্রিটরি মেটেরিয়াল হচ্ছে অ্যামোনিয়া কিংবা ইউরিয়া। তাহলে এইটা হচ্ছে এদের এক্সক্রিটরি সিস্টেম সম্পর্কে, যেদের ক্ষেত্রে নেফ্রিডিয়া দেখতে পাওয়া যায়, দ্যাট হেল্পস ইন অসমোরেগুলেশন অ্যান্ড এক্সক্রিশন, অ্যান্ড দ্য এক্সক্রিটরি প্রোডাক্ট ইজ অ্যামোনিয়া অর ইউরিয়া। নাও লেট আস টক অ্যাবাউট দ্য নার্ভাস সিস্টেম। দেখো এদের ক্ষেত্রে পেয়ার্ড গ্যাংলিয়ন দেখতে পাওয়া যায়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। গ্যাংলিয়ন মানে কি? গ্যাংলিয়ন মানে হচ্ছে একগুচ্ছ নার্ভ সেল, ঠিক আছে? গ্যাংলিয়ন মানে হচ্ছে একগুচ্ছ নার্ভ সেল যখন এক জায়গায় গুচ্ছাকারে থাকে তখন তাকে কী বলে? গ্যাংলিয়ন। তাহলে এদের ক্ষেত্রে এরকম পেয়ার্ড গ্যাংলিয়ন দেখতে পাওয়া যায়, ঠিক আছে? এবং এই পেয়ার্ড গ্যাংলিয়ন এটা কিন্তু ব্রেনের মতো কাজ করে। তাছাড়া যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিস ওয়ান, যে এদের ক্ষেত্রে সলিড, ফার্স্টে দেখো প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে দেখবে, এদের ক্ষেত্রে সলিড, ডাবল মানে দুটো, ঠিক আছে, এবং মিড ভেন্ট্রাল নার্ভ কর্ড দেখতে পাওয়া যায়। মিড ভেন্ট্রাল মানে কি? যে ঠিক ভেন্ট্রাল সাইড থেকে, ভেন্ট্রাল দিক থেকে মানে কি? বুকের দিক থেকে, বুকের দিক থেকে, যেটা যেটা যখন আমরা ইরেক্ট পজিশনে দাঁড়াই তখন আমরা যেটাকে বুক বলছি, সেটাই কিন্তু যখন কেউ মাটিতে মুভ করে তখন সেটা হয়ে যায় তার নিচের দিক, ঠিক আছে? তাহলে এই নিচের দিকে মানে ভেন্ট্রাল দিকে দুটো সলিড নার্ভ কর্ড থাকে, ঠিক আছে? দুটো সলিড নার্ভ কর্ড থাকে। তাহলে এই নার্ভ কর্ড জেনারেলি কী দ্বারা তৈরি? নার্ভের অ্যাকশন দ্বারা তৈরি। এবং নার্ভের যে সেল বডিগুলো, সেই সেল বডিগুলো একটি জায়গায় গুচ্ছাকারে থাকে, তাকে কি বলে? গ্যাংলিয়ন্স। তাহলে এদের ক্ষেত্রে এইরকম দুটো নার্ভ কর্ড থাকে যারা কিনা সলিড, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, তারা হচ্ছে সলিড, ডাবল মানে দুটো থাকছে, এবং মিড ভেন্ট্রাল মানে ঠিক ভেন্ট্রাল পজিশনের নিচের দিকে ঠিক মিডল লাইন বরাবর এরকম দুটো নার্ভ কর্ড এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় উইথ গ্যাংলিয়নের সাথে, ঠিক আছে? সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে? যে এদের ক্ষেত্রে সলিড, ডাবল এবং মিড ভেন্ট্রাল নার্ভ কর্ড দেখতে পাওয়া যায়। এর ক্ষেত্রে এটা কিন্তু ভালো করে মার্ক করে নেবে এবং কখনোই ভুলবে না, ঠিক আছে? যে সলিড, ডাবল, মিড ভেন্ট্রাল নার্ভ কর্ড এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, ঠিক আছে? আর গ্যাংলিয়ন তাহলে কি? গ্যাংলিয়ন মানে হচ্ছে এগ্রিগেটেড নার্ভ সেলস, আর গ্যাংলিয়ন। এবং এদের ক্ষেত্রে সেন্স অর্গানসও থাকছে। সেন্স অর্গানস কী কী থাকছে? জেনারেলি এদের ক্ষেত্রে আই থাকছে, টেন্টাকেলস থাকছে, ঠিক আছে? সেন্স অর্গানসের মধ্যে আইস মানে চোখ থাকছে, টেন্টাকেলস এগুলো এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, রাইট? এরপরে দেখো নেক্সট পার্টে চলে যাওয়া যাক। দেখো রিপ্রোডাক্টিভ সিস্টেম। তাহলে আমরা এক্সক্রিটরি দেখে ফেললাম, নাহলে এটা স্টক অ্যাবাউট দ্য রিপ্রোডাক্টিভ সিস্টেম। তাহলে এদের ক্ষেত্রে জেনারেলি সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখতে পাওয়া যায়, তবে এরা মোনোয়েসিয়াসও হতে পারে এবং ডাইওসিয়াসও হতে পারে, মানে সেক্স সেপারেটেডও থাকতে পারে আবার নাও থাকতে পারে, ঠিক আছে? তাহলে যারা মোনোয়েসিয়াস তারা কেমন? তারা হচ্ছে বাইসেক্সুয়াল বা হার্মাফ্রোডাইটও এদেরকে বলতে পারো। তার মানে কি? যে এদের একটা অর্গানিজমের মধ্যেই মেল এবং ফিমেল সেক্স অর্গানস থাকে, ঠিক আছে? তাহলে এরা হচ্ছে মোনোয়েসিয়াস। এবং এদের এক্সাম্পলগুলো মনে রাখবে। মোনোয়েসিয়াসের এক্সাম্পল হচ্ছে আর্থওয়ার্ম, ঠিক আছে? আমরা যেটাকে কেঁচো বলে জানি, সেই আর্থওয়ার্ম তারা হচ্ছে মোনোয়েসিয়াস মানে কি? তারা বাইসেক্সুয়াল, তার মানে একটা অর্গানিজমের মধ্যেই বোথ মেল এবং ফিমেল গ্যামেট তৈরি হয়। কিংবা আরেকটা এক্সাম্পল হচ্ছে লিচেস, ঠিক আছে? লিচেস মানে হচ্ছে জোক, যেটা রক্ত চোষে, ঠিক আছে? সেই লিচেসও হচ্ছে কিন্তু মোনোয়েসিয়াস। আর ডায়োসিয়াস মানে কি? ডায়োসিয়াস মানে হচ্ছে মোনোসেক্সুয়াল, ঠিক আছে? মোনোসেক্সুয়াল মানে কি? যে একটা অর্গানিজমের মধ্যে একই টাইপের গ্যামেট তৈরি হয়, একটা অর্গানিজম একটা সিঙ্গেল সেক্স অর্গানকে ক্যারি করে। সো ডায়োসিয়াস মানে হচ্ছে সেক্সেস আর সেপারেটেড। তো এটার এক্সাম্পল হচ্ছে নেরিস, ঠিক আছে? তাহলে এদের ক্ষেত্রে এই ধরনের যেটা দেখতে পাচ্ছি, যে এদের ক্ষেত্রে এরা মোনোয়েসিয়াসও হতে পারে, ডায়োসিয়াসও হতে পারে। এদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু ইনডাইরেক্ট, ভেরি ইম্পর্টেন্ট। এদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কেমন? ডেভেলপমেন্ট কিন্তু ইনডাইরেক্ট, এটা মাথায় রাখতে হবে। তাহলে এদের ক্ষেত্রে জেনারেলি লার্ভাল স্টেজ দেখতে পাওয়া যায়, ঠিক আছে? তাহলে এই লার্ভাল স্টেজটা কি? লার্ভাল স্টেজটা জেনারেলি মোলাস্কার মতো লার্ভা দেখতে পাওয়া যায়, ঠিক আছে? এই লার্ভাল স্টেজটাকে বলা হয় ট্রোকোফোর লার্ভা। লার্ভাল স্টেজটাকে বলা হয় ট্রোকোফোর লার্ভা, ঠিক আছে? ট্রোকোফোর লার্ভা। তাহলে জেনারেলি এটা মোলাস্কাদের মতো লার্ভা দেখতে পাওয়া যায় এদের ক্ষেত্রে, যেটা হচ্ছে ট্রোকোফোর লার্ভা। সো দিস আর অল অ্যাবাউট দ্য এদের সমস্ত সিস্টেমগুলো সম্পর্কে আমরা দেখলাম। এবারে একটা এদের বিশেষ অর্গান সম্পর্কে আমরা জানবো, দ্যাট ইজ নোন অ্যাজ সিটা, ঠিক আছে? সিটা হচ্ছে কিছু হেয়ার লাইক, মানে চুলের মতো কিংবা ছুঁচের মতো কিছু এক্সটেনশানস, যেটা এদের বডি থেকে বেরিয়ে আসে। এবং এটা কখনো কখনো কী হয়? শক্ত হয়, ঠিক আছে? পিনের মতো বলা যেতে পারে। তাহলে ছোটো ছোটো পিনের মতো কিছু এক্সটেনশানস যেটা এদের বডি থেকে বেরিয়ে আসে, এবং সেই এক্সটেনশানসগুলোকে কী বলছে? সিটা, ঠিক আছে? এই সিটাটা জেনারেলি কাইটেনিয়াস হয়। কাইটেনিয়াস মানে কি? কাইটিন দিয়ে তৈরি। সিটাটা জেনারেলি কী হয়? মেড আপ অফ কাইটিন।
মেড আপ অফ কাইটিন দিয়ে তৈরি, ঠিক আছে, এবং এরা আনজয়েন্টেড মানে যুক্ত, একটা সিটা আর একটা সিটার সাথে যুক্ত অবস্থায় থাকে না। তাহলে সিটা কেমন, এদের কাইটিন দিয়ে তৈরি এবং আনজয়েন্টেড। এবার ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটার ফাংশন। এটা জেনারেলি যেহেতু এরা পিনের মতো স্ট্রাকচার, তাহলে যখন কোনো একটা জায়গা থেকে মুভ করে তখন মুভমেন্টে হেল্প করে বা লোকোমোশনে হেল্প করে। তার সাথে সাথে যখন কি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে থাকে, অ্যানালিডাটা কোনো একটা জায়গায় দাঁড়িয়ে থাকে, তখন সেখানে দাঁড়িয়ে থাকতে হেল্প করে, মানে সেই জায়গাটার সাথে অ্যানকর্ড হয়ে থাকতে কিন্তু হেল্প করে সিটা, ঠিক আছে। তাহলে হেল্পস ইন মুভমেন্ট, লোকোমোশন অ্যান্ড অ্যানকর্ড টু দ্য সারফেস অন হুইচ ইট ইজ প্লেসড, ঠিক আছে। তাহলে এটা কিসে হেল্প করছে, মুভমেন্টে হেল্প করছে, লোকোমোশনে হেল্প করছে এবং অ্যানকরিংয়ে হেল্প করছে, ঠিক আছে, অ্যানকরিংয়ে এটা হেল্প করছে। তাহলে এইটা হচ্ছে এদের স্পেশাল অর্গ্যান দ্যাট ইজ কল্ড সিটা, যেটা হেয়ার লাইক অর ব্রিসেল লাইক হয়, ঠিক আছে। ব্রিসেল লাইক মানে কি সরু ছোটো ছুঁচের মতো, ঠিক আছে। এবং এটা কী দিয়ে তৈরি, কাইটিন দিয়ে তৈরি। এইবারে টোটাল যে সমস্ত অ্যানালিডাস তাদের সিটা আছে নাকি নেই, নাকি থাকলে কতটা আছে, বেশি আছে না কম আছে, তার উপরে ভিত্তি করে এদেরকে 3টে ক্লাসে ভাগ করা হয়েছে। তো আমরা জাস্ট ক্লাসগুলোকে ওভার দেখে নেব। যেদের ক্ষেত্রে এদেরকে 3টে ক্লাসে ভাগ করা হয়েছে। ফার্স্ট হচ্ছে পলিসিটাদের ক্ষেত্রে অনেকগুলো সিটা দেখতে পাওয়া যায়, এদের বডিতে প্রচুর সিটা থাকে। তারপরে হচ্ছে অলিগোসিটাদের ক্ষেত্রে অল্প সিটা থাকে, ঠিক আছে, 8 থেকে 10টা সিটা থাকে। এবং তারপরে হচ্ছে হিরোডিনিয়াদের ক্ষেত্রে কোনো সিটা থাকে না। তাহলে এই 3টে ক্লাসে কিন্তু অ্যানালিডাসদের ভাগ করা হয়েছে, পলিসিটা, অলিগোসিটা এবং হিরোডিনিয়া, ঠিক আছে। দেখো তাহলে পলিসিটার এক্সাম্পলগুলো দেখে নাও, ভেরি ইম্পর্টেন্ট এই এক্সাম্পলগুলো, মানে যেগুলো অফকোর্স এনসিআরটিতে আছে। দেখো নেরিস হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেরিসকে কামওয়ার্ম বা স্যান্ড ওর্মও বলে, ঠিক আছে, এটাকে স্যান্ড ওর্মও বলা হয়ে থাকে। তারপরে হচ্ছে অ্যাফ্রোডাইটকে সি মাউস বলা হয়। এই কমন নামগুলো একটু দেখে রাখবে, ঠিক আছে। অ্যাফ্রোডাইটদের কী বলা হয়, সি মাউস বলা হয়, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি স্যাবেলা, ঠিক আছে, স্যাবেলাকে বলা হয় পিকক ওর্ম, ঠিক আছে। এবং তারপরে রয়েছে গ্লাইসেরা হচ্ছে স্মুথ ব্লাড ওর্ম। তাহলে এর মধ্যে নেরিস এবং অ্যাফ্রোডাইট ভেরি ইম্পর্টেন্ট, যারা কিনা পলিসিটার ক্লাস থেকে বিলং করছে। নেক্সট দেখো অলিগোসিটার ক্ষেত্রে আমরা অল্প সিটা দেখতে পাই, ফিউ সিটা দেখতে পাই, এবং অলিগোসিটাদেরই জেনারেলি আর্থওয়ার্ম বলে আমরা চিনি। তাহলে আমরা যে কেঁচোগুলো দেখতে পাচ্ছি আশেপাশে, তারা সবাই কিন্তু অলিগোসিটা, তাদের মধ্যে অল্প সিটা দেখতে পাওয়া যায়। তাহলে এক্সাম্পল দেখো ফেরাটিমা হচ্ছে কমন আর্থওয়ার্ম, ঠিক আছে, কমন আর্থওয়ার্ম, মানে আমরা যে আর্থওয়ার্ম বা কেঁচো যাকে বলছি সেটাই হচ্ছে ফেরাটিমা। আর একটা এখানে রয়েছে, সেটা হচ্ছে টিউবিফেক্স বা যেটাকে বলা হয় ব্লাড ওর্ম, ঠিক আছে, ব্লাড ওর্ম বা টিউবিফেক্স। এরা এই অলিগোসিটা এই ক্লাস থেকে বিলং করে। তাহলে অলিগোসিটাদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ফিউ সিটা বা অল্প সিটা তৈরি হয়, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট ক্লাস সেটা হচ্ছে হিরোডিনিয়াদের ক্ষেত্রে বিশেষ ইম্পর্টেন্ট পয়েন্ট, যেদের ক্ষেত্রে কোনো সিটা থাকে না, এবং এদের কমন নাম হচ্ছে লিচেস বা জোক। তাহলে আমরা যাকে জোক বলে চিনি তারা হচ্ছে হিরোডিনিয়া এই ক্লাস থেকে বিলং করে। এবং সবাই কিন্তু এরা এক্সোপ্যারাসাইট, মানে সবাই কিন্তু এরা কোনো হোস্টের বডি সারফেস থেকে এরা নিউট্রিয়েন্ট সংগ্রহ করে থাকে। তাহলে সবাই কিন্তু এক্সোপ্যারাসাইট, এবং এরা বডি সারফেস থেকে যেটা খায় সেটা হচ্ছে ব্লাড। তাহলে এরা ফেড আপন ব্লাড, এরা জেনারেলি রক্তচোষা হয়, রক্ত খায়, ঠিক আছে। এই যারা রক্ত খায় তাদেরকে বলা হয় স্যানজিভেরাস। এটা একটুখানি জাস্ট নোট করে দাও যে এদেরকে বলা হয় স্যানজিভোরাস কারা, যারা হচ্ছে রক্ত খায়, ঠিক আছে। তাহলে এরা হচ্ছে কি না কী বলছে, হিরোডিনিয়া এই ক্লাস থেকে বিলং করছে, ঠিক আছে। এবারে দেখো এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা মনে রাখবে, সেটা হচ্ছে এদের ক্ষেত্রে একটি স্পেশালাইজড কানেকটিভ টিস্যু দেখতে পাওয়া যায়, স্পেশালাইজড কানেকটিভ টিস্যু, ঠিক আছে, কানেকটিভ টিস্যু এর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। সেই টিস্যুটার নাম হচ্ছে বট্রয়েডাল টিস্যু, ঠিক আছে। এই বট্রয়েডাল টিস্যু সমস্ত হিরোডিনিয়াদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এটা একটা ইউনিক স্পেশালাইজড কানেকটিভ টিস্যু, যেটা এই হিরোডিনিয়াদের ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, যেটা সিলোম রিডিউসড হয়ে গিয়ে তৈরি হয়, ঠিক আছে। এদের সিলোমটা ছোটো হয়ে যায় এবং সেই ক্ষেত্রে সেই স্থানে কী থাকছে, বট্রয়েডাল টিস্যু বা স্পেশালাইজড ইউনিক কানেকটিভ টিস্যু থাকছে, ঠিক আছে, যেটা ভেরি ইম্পর্টেন্ট। এরপরে দেখো এদের এক্সাম্পল রয়েছে, এক্সাম্পল হচ্ছে হিরোডিনিয়া এই ক্লাসের এক্সাম্পল, যেটাকে আমরা জানি যে ব্লাড সাকিং ওর্ম, ঠিক আছে। ব্লাড সাকিং ওর্ম যখন প্রায়শই গরুর গায়ে টায়ে লেগে থাকে, এবং কখনো কখনো মানুষের গায়েও লেগে গেলে মানুষের গা থেকেও কিন্তু এটা রক্ত চুষে নেয়। তোমরা এই যোগ সম্পর্কে সবাই পরিচিত। সো দিস আর অল অ্যাবাউট দ্য অ্যানেলিডা ফাইলাম, ওকে। এটা অ্যানেলিডা সম্পর্কে সব কিছু হয়ে গেল। এবারে আমরা জাস্ট এনসিআরটি থেকে দেখে নেব একটু। তো লেট আস সি। দেখো কি বলছে,
অ্যানালিডা মে বি অ্যাকোয়াটিক, ম্যারাইন অর ফ্রেশ ওয়াটার। ম্যারাইন মানে সামুদ্রিকও হতে পারে, ফ্রেশ ওয়াটার মানে মিষ্টি জলেও থাকতে পারে, কিংবা টেরিস্টেরিয়ালও হতে পারে, মানে স্থলেও থাকতে পারে। এরা ফ্রি লিভিংও হতে পারে এবং সামটাইম প্যারাসিটিকও হতে পারে, মানে নর্মালি ফ্রিলিও বেঁচে থাকে কিংবা কখনো কখনো প্যারাসাইট হিসাবেও থাকে। তারপরে দেখো তাদের ক্ষেত্রে অর্গান সিস্টেম, লেভেল অফ অর্গানাইজেশন দেখতে পাওয়া যায়, বাইল্যাটারাল সিমেট্রি দেখতে পাওয়া যায়, ট্রিপ্লোব্লাস্টিক, মেটামেরিক্যালি সেগমেন্টেড অ্যান্ড সিলোমেট অ্যানিমালস। ঠিক আছে, তাহলে যা যা পয়েন্টগুলো বললাম সবই এনসিআরটিতে রয়েছে। তাহলে মেটামেরিক্যালি সেগমেন্টেড বডি এবং ট্রু সিলোম এদের ক্ষেত্রেই ফার্স্ট তৈরি হয়েছে। এরপরে দেখো দেয়ার বডি সারফেস ইজ ডিস্টিংক্টলি মার্কড আউট ইন্টু সেগমেন্টস। তাহলে এদের বডি সারফেস কতগুলো সেগমেন্টস বা মেটামিয়ার্সে বিভক্ত, অ্যান্ড হেন্স দ্য ফাইলাম নেম অ্যানেলিডা। অ্যানিউলাস মিন্স লিটিল রিং। এই রিং লাইক গ্রুপস আমরা এদের বডিতে দেখতে পাই। ঠিক আছে, যেটা আমি তোমাদের ভালো করে ছবি এঁকে দেখালাম যে এদের ক্ষেত্রে বডিতে রিং লাইক গ্রুপস দেখতে পাওয়া যায়। এরপরে দেখো দে পজেস লঞ্জিটিউডনাল এবং সার্কিউলার মাসেলস, যেগুলো স্মুথ মাসেলস, যেটা এদেরকে লোকোমোশনে হেল্প করে বললাম। এরপরে দেখো অ্যাকুয়াটিক অ্যানালিডাস লাইক নেরিস মানে যারা জলে থাকে তাদের ক্ষেত্রে কিছু ল্যাটারাল অ্যাপেঞ্জেস থাকে, যাকে কি বলে প্যারাপোডিয়া, হুইচ হেল্পস ইন সুইমিং। ঠিক আছে, ল্যাটারাল অ্যাপেঞ্জেস প্যারাপোডিয়া হুইচ হেল্পস ইন সুইমিং। দেখো এই ছবিটায় দেখা যাচ্ছে এই যে ছোটো ছোটো ল্যাটারাল অ্যাপেঞ্জেসগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে বলছে প্যারাপোডিয়া, এবং এরা কী করে সাঁতার কাটতে সাহায্য করে। দিস পয়েন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো এদের ক্ষেত্রে ক্লোজড সার্কুলেটরি সিস্টেম থাকে, ওকে, এবং নেফ্রিডিয়া দেখতে পাওয়া যায়। নেফ্রিডিয়া হচ্ছে কি এদের ক্ষেত্রে এক্সক্রিটরি অর্গ্যান, ঠিক আছে, যেটা অসমো রেগুলেশন এবং এক্সক্রিশনে হেল্প করে। তারপরে দেখো নিউরাল সিস্টেমের ক্ষেত্রে পেয়ার্ড গ্যাংলিয়ন দেখতে পাওয়া যায়, তাই না? পেয়ার্ড গ্যাংলিয়ন, যেটা আমি বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে পেয়ার্ড গ্যাংলিয়ন দেখতে পাওয়া যায় কানেক্টেড বাই ল্যাটারাল নার্ভস টু এ ডাবল ভেন্ট্রাল নার্ভ কর্ড, এবং এই ডাবল ভেন্ট্রাল নার্ভ কর্ডটা এদের মিড ভেন্ট্রাল লাইন থেকে যায় এবং এটা সলিড হয়। এই পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। তারপরে দেখো নেরিস, যেটা অ্যাকুয়াটিক ফর্ম, মানে জলে থাকে, সেটা কি ডায়োসিয়াস। আমি বললাম নেরিস হচ্ছে ডায়োসিয়াস, মানে কি ইউনিসেক্সুয়াল, কিংবা আর্থওয়ার্ম যেটা আমরা দেখলাম, যেটা হচ্ছে গিয়ে মানে মাটিতে থাকে, বা লিচেস, তারা কিন্তু মোনোয়েশিয়াস মানে বাইসেক্সুয়াল। তাহলে এটা আমরা অলরেডি বললাম। এবং রিপ্রোডাকশন ইজ সেক্সুয়াল, ডেভেলপমেন্ট ইজ ইনডাইরেক্ট উইথ হ্যাভিং ট্রকোফোর লার্ভা। নাও এক্সাম্পলস দেখো নেরিস রয়েছে, ফেরাটিমা রয়েছে, ফেরাটিমাকে আর্থ্রোম বা কমন আর্থ্রোম বলা হয়, এবং হিরোডিনারিয়া রয়েছে, যেটা হচ্ছে ব্লাড সাকিং লিচ। তাহলে দিস ইজ অল অ্যাবাউট দ্য অ্যানালিডস অ্যাকর্ডিং টু এনসিআরটি। যে তিনটে এক্সাম্পল রয়েছে, এক্সাম্পল তিনটে কিন্তু ভালো করে মনে রাখবে, যেটা কিন্তু অ্যানালিডা থেকে বিলং করছে। ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে নেরিস এবং এটা হচ্ছে হিরোডিনারিয়া। সো দিস আর অল অ্যাবাউট দ্য অ্যানালিডাস। ওকে, নাও লেটস টক অ্যাবাউট দ্য নেক্সট ফাইলাম। ঠিক আছে, তাহলে অ্যানালিডা আমরা কমপ্লিট করলাম। নাও উই উইল টক অ্যাবাউট ইটস নেক্সট ফাইলাম, দ্যাট ইজ আর্থ্রোপোডা। ঠিক আছে, দেখো আর্থ্রোপোডা হচ্ছে ইনসেক্টদের ফাইলাম। যত আশেপাশে যত পোকা মাকড় যা দেখা যাচ্ছে সবাই কিন্তু এই আর্থ্রোপোডা ফাইলামের মধ্যেই বিলং করে। ঠিক আছে, এইবারে দেখো যখন যখন আমরা দেখবো যে আর্থ্রোপোডা ফাইলামটা, তখন দেখবো যে ইট ইজ দ্য ওয়ান অফ দ্য লার্জেস্ট ফাইলাম, মানে ওয়ান অফ দ্য লার্জেস্ট নয়, সব থেকে বড়ো, লার্জেস্ট ফাইলাম বা সব থেকে বড়ো ফাইলাম হচ্ছে আর্থ্রোপোডা ফাইলাম। মানে এই ফাইলামের মধ্যেই কিন্তু সব থেকে ম্যাক্সিমাম, সব থেকে বেশি স্পিসিস দেখতে পাওয়া যায়। মোর দ্যান 11 lakhs, 11 লক্ষের বেশি স্পিসিস, 11 লক্ষের বেশি প্রজাতি এই ফাইলাম থেকে বিলং করে। ঠিক আছে, 11 লক্ষর বেশি প্রজাতির যে অ্যানিম্যালস, প্রাণী এই ফাইলাম থেকে বিলং করে, দ্যাট ইজ আর্থ্রোপোডা। ঠিক আছে, এবং সেই জন্যই এটাকে ওয়ান অফ দ্য সাকসেসফুল ফাইলাম বলা হয়। মানে ওয়ার্ল্ডে, মানে এই 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 টোটাল যে পৃথিবীতে যত অ্যানিমালস রয়েছে তাদের মধ্যে ওয়ান অফ দ্য সাকসেসফুল টাইপস অফ অ্যানিমালস তারা কিন্তু এই আর্থ্রোপোডা ফাইলাম থেকেই বিলং করে। ঠিক আছে, নাও আমরা দেখি যে আর্থ্রোপোডা এই নামটার মানে কি। দেখো আর্থ্রোস কথাটার মানে হচ্ছে জয়েন্টেড, ঠিক আছে, মানে সংযুক্ত। আর্থ্রোস কথাটার মানে হচ্ছে জয়েন্টেড বা সংযুক্ত, এবং পোডা এই কথাটার মানে হচ্ছে লেগস বা অ্যাপেঞ্জেস। তাই আর্থ্রোপোডা হচ্ছে তারা যাদের ক্ষেত্রে জয়েন্টেড লেগ বা জয়েন্টেড অ্যাপেঞ্জেস দেখতে পাওয়া যায়। জয়েন্টেড লেগ বা জয়েন্টেড অ্যাপেঞ্জেস মানে কি, যে এদের অ্যাপেঞ্জেসগুলো বা এদের যে পাগুলো সেগুলো হচ্ছে একে অপরের সাথে সংযুক্ত। তোমরা ছোটোবেলায় পড়েছো হয়তো যে সন্ধিপথ প্রাণী, তাই না? সো এই আর্থ্রোপোডাসরাই হচ্ছে সেই সন্ধিপথ প্রাণী, তাদের পাগুলো কিনা একে অপরের সাথে সংযুক্ত। তাহলে এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, জয়েন্টেড লেগস দেখতে পাচ্ছি, এবং সেখান থেকেই এদের নামটা ডিরাইভ করা হয়েছে, দ্যাট ইজ আর্থ্রোপোডা। ঠিক আছে, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য সাকসেসফুল ফাইলাম, দিস ইজ দ্য লার্জেস্ট ফাইলাম। এবং এর সাকসেসফুল হওয়ার পিছনে একটা মেজর কারণ হচ্ছে যে এদের ক্ষেত্রে ইউনিক
এক্সোস্কেলেটন দেখতে পাওয়া যায়, এদের ক্ষেত্রে একটা এক্সোস্কেলেটন দেখতে পাওয়া যায়, যেটাকে যদি আমি বাংলায় বলি তাহলে পাতি, যেটাকে বলে খোলস, ঠিক আছে, মানে বাইরের একটা স্কেলেটন, বাইরের একটা কভারিং এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই, দ্যাট ইজ এক্সোস্কেলেটন। যখন তোমরা দেখবে যে চিংড়িকে যে ছাড়ানো হয়, তাই না, চিংড়ির বাইরের যে একটা শক্ত টাফ কভারিং যেটাকে আমরা ছাড়িয়ে ফেলে দিই রান্না করার আগে, সেই টাফ কভারিংটা কিন্তু তার এক্সোস্কেলেটন। এবং এই যে এক্সোস্কেলেটন, এখানে মনে রাখবে যে দিস এক্সোস্কেলেটন দিস ইজ ফর্মড বাই কিউটিকল, ঠিক আছে, কিউটিকল, এবং সেই কিউটিকলটা জেনারেলি কাইটিন দ্বারা তৈরি, ঠিক আছে, তাহলে কাইটিন দ্বারা তৈরি কিউটিকল দিয়েই কিন্তু এক্সোস্কেলেটনটা তৈরি হয়। তাহলে এই এক্সোস্কেলেটনটা কাইটিন দ্বারা তৈরি, তাছাড়া এর মধ্যে ক্যালসিয়াম কার্বনেটও থাকতে পারে, ঠিক আছে, তার মানে খুবই টাফ একটা এক্সোস্কেলেটন এদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, যেটা এদের বিভিন্ন এনভায়রনমেন্টে প্রোটেকশান দেয়, প্রোটেকশানের জন্য কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করছে। এবং যেহেতু এরা বিভিন্ন এনভায়রনমেন্টে প্রোটেক্টেড থাকতে পারে, তাই কিন্তু এরা সাকসেসফুলও। তাছাড়া এদের অন্যান্য আরও অনেক রিজনস আছে সাকসেসফুল হওয়ার, তার মধ্যে আরেকটি ইম্পর্টেন্ট রিজন হচ্ছে যে এদের নার্ভাস সিস্টেম এবং সেন্স অর্গ্যানস এদের কিন্তু হাইলি ডেভেলপড। দেখবে মাছি যদি একটা বসে থাকে, তুমি দূর থেকে হাত নিয়ে যাবে, মাছিটা উড়ে পালাবে, তার মানে কি যে সেন্স করতে পারে যে কোথাও থেকে কিছু একটা অ্যাটাক আসছে, তার মানে এদের যে সেন্স অর্গ্যানস এবং এদের যে লোকোমোশন, ঠিক আছে, এদের যে ডানা আছে, পা আছে, এই যে লোকোমোটরি অর্গ্যানস রয়েছে, সেই কারণেই কিন্তু এরা ওয়ান অফ দ্য সাকসেসফুল ফাইলাম হতে পেরেছে, এবং সেই জন্যই এরা লার্জেস্ট ফাইলামও বটে, ঠিক আছে। তাহলে এদের ক্ষেত্রেই আমরা কিন্তু বিহেভিয়ারাল প্যাটার্নস এবং এদের ক্ষেত্রে আমরা ইন্টেলিজেন্স টাইপের কিছু জিনিস দেখতে পাই। যেমন যদি তোমরা দেখাও মৌমাছির ক্ষেত্রে, মৌমাছিরা কত সুন্দর মৌচাকও বানাতে পারে, মানে এদের একটা আলাদাই এক্সটেন্টে চলে গেছে এই ফাইলামে এসে ডেভেলপমেন্ট, ঠিক আছে, এবং সেই জন্যই এখানে আমরা বিভিন্ন ধরনের ভ্যারাইটিসও দেখতে পাবো। তো লেট আস স্টার্ট, এদের জেনারেল ফিচার্স থেকে শুরু করা যাক। তো ফার্স্ট দেখো, যেগুলো আমরা জেনারেলি এদের প্রত্যেকটা ফাইলামের ক্ষেত্রেই দেখে থাকি, তো এখানেও আমরা সেগুলোই দেখব। তো ফার্স্ট যখন আমরা দেখছি, লেট আস সি, ফার্স্ট হচ্ছে এদের হ্যাবিটেট, মানে এরা কোথায় থাকে। তো এদের হ্যাবিটেট তো ডাইভার্স হ্যাবিটেট, এরা জলে থাকতে পারে, আবার ডাঙায়ও থাকতে পারে, ঠিক আছে, ডাঙায় থাকে এবং এরা তোমার গাছে থাকতে পারে, মাটিতে থাকতে পারে, ঠিক আছে, নিজেদের বাসা বানিয়ে থাকতে পারে। জলের মধ্যেও প্রচুর এরকম আর্থ্রোপোডাস আমরা দেখতে পাই, তার মধ্যে একটা খুবই ডেলিশিয়াস খাবার যেটা চিংড়ি, ঠিক আছে, সেটাও একটা আর্থ্রোপোডাই। তাহলে এদের হ্যাবিটেট হচ্ছে অ্যাকুয়াটিক ও টেরিস্টেরিয়াল। এরা ট্রিপ্লোপ্লাস্টিক হয়, ঠিক আছে, ট্রিপ্লোপ্লাস্টিক মানে 3টে জার্ম লেয়ার থাকবে। এদের বাইল্যাটারাল সিমেট্রি দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এদের ক্ষেত্রে দেখা যায় যেটা ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ এক্সটার্নাল সেগমেন্টেশন, মানে এদের ক্ষেত্রে কেঁচোর মতো বা আর্থ্রোরমদের মতো বা অ্যানালিডসদের মতো কিন্তু এদের ক্ষেত্রে ট্রু সেগমেন্টেশন দেখতে পাওয়া যায় না। বডি ইন্টারনালি কতগুলো খণ্ডকে এদের ক্ষেত্রে বিভক্ত থাকে না, এদের ক্ষেত্রে যে খণ্ডকে বিভক্ত থাকে বডি, সেটা শুধুমাত্র এক্সটার্নালি মরফোলজিক্যালি শুধুমাত্র বাইরে থেকে দেখতে পাওয়া যায়। তাহলে এদের ক্ষেত্রে এরকম এক্সটার্নাল সেগমেন্টেশন দেখতে পাওয়া যায়, নো মেটামেরাইজেশন, ঠিক আছে, এখানে এদের ক্ষেত্রে কিন্তু মেটামেরাইজেশন দেখতে পাওয়া যায় না, মেটামেরিজম দেখতে পাওয়া যায় না। এদের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে এক্সটার্নাল সেগমেন্টেশন, এবং এটাকে বলে টেগমাটাইজেশন। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে এদের ক্ষেত্রে কিন্তু মেটামেরিজম দেখতে পাওয়া যায় না। আর্থ্রোপোডাদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, টেগমাটাইজেশন, ঠিক আছে। নেক্সট দেখো, এরা হচ্ছে ইউসিলোমেট, মানে কি ট্রু সিলোম দেখতে পাওয়া যায়। কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে মনে রাখবে যে এদের যে সিলোম বা বডি ক্যাভিটি, সেটা প্রায় রিডিউস হয়ে যায় এবং সেটা কনভার্ট হয়ে যায় হিমোসিলে। হিমোসিল নামে এদের বডিতে একটা ক্যাভিটি দেখতে পাওয়া যায়, দ্যাট ইজ এ পার্ট অফ দ্য সার্কুলেটরি সিস্টেম। এদের ক্ষেত্রে যে নর্মাল বডি ক্যাভিটি থাকে, সেই বডি ক্যাভিটিটা রিডিউস হয়ে গিয়ে অ্যাকচুয়ালি আলটিমেটলি হিমোসিলে পরিণত হয়, ঠিক আছে। তাহলে এরা হচ্ছে ইউসিলোমেট, তার মানে এদের ক্ষেত্রে ট্রু সিলোম দেখতে পাওয়া যায়, বাট সিলোম ইজ রিডিউসড ইনটু হিমোসিলস। নেক্সট দেখো, এদের ক্ষেত্রে অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন দেখতে পাওয়া যায়, রাইট, এবং এদের ক্ষেত্রে একটা কাইটেনিয়াস এক্সোস্কেলেটন দেখতে পাওয়া যায়, যেটা আমি ফার্স্টে শুরুতেই বললাম যে কাইটেনিয়াস এক্সোস্কেলেটন এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই, ঠিক আছে। এরপরে দেখো, সেই এক্সোস্কেলেটনের মধ্যে কিছু ক্যালসিয়াম কার্বনেট, লিপিড, প্রোটিন এগুলোও থাকতে পারে। নেক্সট হচ্ছে এদের ক্ষেত্রে জয়েন্টেড অ্যাপেন্ডেজ দেখতে পাওয়া যায়, মানে সংযুক্ত পা বা সন্ধিপথ, সেই জন্য এদেরকে সন্ধিপথ প্রাণীও বলে, রাইট। সো দিস আর অল দ্য জেনারেল ফিচার্স অফ দ্য আর্থ্রোপোডাস। নাও দেখো, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ট্যাগমাটাইজেশন। ট্যাগমাটাইজেশনটা একটু ডিটেলসে দেখবো। তাহলে দেখো, এখানে একটা আমরা পোকা বা ইনসেক্ট এখানে আমরা একটা দেখতে পাচ্ছি। তাহলে এই যে পোকা বা ইনসেক্টটা আমরা দেখতে পাচ্ছি, এটার বডি কতগুলো খণ্ডকে বিভক্ত, কিন্তু এই খণ্ডকগুলো শুধুমাত্র বাইরে থেকেই আছে, বডির ভিতরে কোনো খণ্ডক নেই। ইন্টারনালি অল দ্য বডি টোটালি কানেক্টেড, ঠিক আছে, কিন্তু বডি বাইরে থেকে কতগুলো খণ্ডকে বিভক্ত, মেনলি 3টে খণ্ডক, প্রধান 3টে খণ্ডক আমরা বাইরে থেকে দেখতে পাই। একটা হচ্ছে এদের হেড, ঠিক আছে, নেক্সট হচ্ছে এদের থোর্যাক্স, এবং লাস্টলি হচ্ছে অ্যাবডোমেন।
তাহলে বডি হেড, থোরাক্স এবং অ্যাবডোমেন এই তিনটে খণ্ডকে বিভক্ত, এবং এই তিনটে খণ্ডক হচ্ছে মেইন তিনটে খণ্ডক। এটাকে বলা হয় তিনটে ট্যাগমা। তাহলে এদের ট্যাগমাটাইজেশনের ক্ষেত্রে বডি তিনটে ট্যাগমা দেখতে পাওয়া যায়, তিনটে ট্যাগমা এদের বডিতে দেখতে পাওয়া যায়। এই তিনটে ট্যাগমা বা তিনটে মেইন খণ্ডক এটাকে কি বলছে, কি একটা হচ্ছে হেড, নেক্সট হচ্ছে থোরাক্স এবং লাস্টলি হচ্ছে কি অ্যাবডোমেন। তাহলে ফোটা তো ট্যাগমা হচ্ছে একটা মরফোলজিক্যাল সেগমেন্ট যেটা বাইরে থেকে দেখা যায়, এবং এটা ফাংশনাল সেগমেন্টও বলা যায়, যে থোরাক্সের নিজস্ব ফাংশন রয়েছে, অ্যাবডোমেনের নিজস্ব ফাংশন রয়েছে এবং হেডের নিজস্ব ফাংশন রয়েছে, কিন্তু এরা ইন্টারনালি কানেক্টেড, মাঝখানে ইন্টারনালি কোনো সেপারেশন নেই। তাহলে এদের বডি হেড, থোরাক্স এবং অ্যাবডোমেনে বিভক্ত। কিন্তু কিছু কিছু আর্থ্রোপোডা এমন আছে যাদের ক্ষেত্রে হেড এবং থোরাক্স সংযুক্ত হয়ে গেছে, কিছু কিছু আর্থ্রোপোডা এমন আছে যাদের ক্ষেত্রে হেড এবং থোরাক্স ফিউজ হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে, এবং তখন সেই স্ট্রাকচারটাকে বলে সেফালোথোরাক্স। ঠিক আছে, সেফালোথোরাক্স। তাহলে হেড এবং থোরাক্স যখন ফিউজ হয়ে যাবে, ফিউজড হেড এবং থোরাক্স যখন কোনো ইনসেক্টের মধ্যে থাকে বা কোনো আর্থ্রোপোডার মধ্যে থাকে, তখন তাকে আমরা কি বলি, সেফালোথোরাক্স। তো দিস ইজ অল ওভার দ্য ট্যাগমাটাইজেশন। এদের বডি মেইনলি তিনটে ট্যাগমায় বিভক্ত হয়। তাছাড়া আরও অন্য অনেক ট্যাগমা থাকতে পারে, মানে অন্যান্য অনেক খণ্ডক থাকতে পারে, কিন্তু মেইন তিনটে হেড, থোরাক্স এবং অ্যাবডোমেন, যেটা আমরা এই ছবিটাতেও দেখতে পেলাম। দিস ইজ দ্য হেড, দিস ইজ দ্য থোরাক্স এবং দিস ইজ দ্য অ্যাবডোমেন, রাইট। নেক্সট দেখো এদের ক্ষেত্রে যে মাসেলস, ঠিক আছে, এদের বডিতে মাসেলসও থাকে। আমরা যেমন দেখেছিলাম যে অ্যানালিডসদের ক্ষেত্রে, অ্যানালিডসদের বডিতেও মাসেলস ছিল, সার্কিউলার এবং লঞ্জিটিউডিনাল মাসেলস ছিল। এই সার্কিউলার এবং লঞ্জিটিউডিনাল মাসেলসগুলো কিন্তু স্মুথ মাসেলস ছিল, কিন্তু এদের ক্ষেত্রে স্ট্রেইটেড মাসেলস দেখতে পাওয়া যায়। স্ট্রেইটেড মাসেলস কেমন হয়, ভলেন্টারি হয়, যেটা র্যাপিড মুভমেন্ট করতে সাহায্য করে, ঠিক আছে, র্যাপিড কন্ট্রাকশন করতে পারে, এবং তার ফলে এরা র্যাপিডলি মুভও করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় এরা র্যাপিডলি মুভ করতে পারে, ঠিক আছে। তাহলে এদের ক্ষেত্রে যে মাসেলসগুলো থাকে সেটা কেমন, স্ট্রেইটেড মাসেলস থাকে। আর আমরা যেটা অ্যানালিডসের ক্ষেত্রে দেখেছিলাম, অ্যানালিডসের ক্ষেত্রে মাসেল কেমন ছিল, স্মুথ মাসেলস ছিল। তাহলে এদের যে এই লেগস আমরা দেখতে পাচ্ছি, সেই লেগসের বাইরে এরকম যে মাসেলসগুলো দেখা যাচ্ছে, এই যে এটা কি, এটা হচ্ছে স্ট্রেইটেড মাসেল বান্ডেল, এরকম স্ট্রেইটেড মাসেল বান্ডেল কিন্তু এদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, রাইট। নাও লেট আস টক অ্যাবাউট দ্য নেক্সট পার্ট, দ্যাট ইজ দ্য ডাইজেস্টিভ সিস্টেম। তাহলে দেখো এদের ক্ষেত্রে ডাইজেস্টিভ সিস্টেম কেমন, অফকোর্স এদের ডাইজেস্টিভ সিস্টেম হচ্ছে কমপ্লিট, ঠিক আছে। কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম মিনস, কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম মানে এদের ক্ষেত্রে মাউথ এবং অ্যানাস দুটোই থাকে, একটা এলিমেন্টারি ক্যানেল থেকে কমপ্লিট, এবং তার মানে এদের ক্ষেত্রে টিউব উইদিন টিউব বডি প্ল্যান দেখতে পাওয়া যায়, টিউব উইদিন টিউব বডি প্ল্যান দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এইবারে এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধুমাত্র মাউথ একটা জাস্ট ওপেনিং হয়ে নেই, এখানে কিছু মাউথ পার্টস, মুখের কিছু পার্টও এদের ক্ষেত্রে ডেভেলপ করেছে, এবং এই মাউথ পার্টস কিন্তু এদের নিজস্ব ফুড হ্যাবিট্যাট, মানে এরা ঠিক কী টাইপের খাবার খায় তার উপরে ডিপেন্ড করে কিন্তু ডেভেলপ করেছে, ঠিক আছে। তাহলে এরা নিজেদের খাবারের উপরে ডিপেন্ড করে এদের মাউথ পার্টকে বিভিন্নভাবে অ্যাডাপ্ট করতে পেরেছে, যার ফলে কিন্তু এদের যে খাবার খাওয়াটাও ইজি হয়ে গেছে, ঠিক আছে। কোনো একটা খাবারকে সংগ্রহ করা, খাবারকে ধরা এবং খাওয়া, সেটাও কিন্তু এদের ক্ষেত্রে ইজি হয়ে গেছে। তাহলে দিস আর দ্য পার্টস অফ ডাইজেস্টিভ সিস্টেম, এদের ক্ষেত্রে কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম দেখতে পাওয়া যায়। নাও লেট আস টক অ্যাবাউট দ্য নেক্সট সিস্টেম, দ্যাট ইজ দ্য সার্কুলেটরি সিস্টেম। দেখো এদের ক্ষেত্রে সার্কুলেশন হচ্ছে ওপেন টাইপ, এদের ক্ষেত্রে সার্কুলেশন কেমন, ওপেন টাইপ। আমরা দেখেছিলাম যে অ্যানালিডসদের ক্ষেত্রে ক্লোজড টাইপ সার্কুলেশন, আমি বলেছিলাম যে এটা অ্যানালিডসদের একটা অ্যাডভান্স ক্যারেক্টারিস্টিক, কিন্তু এদের ক্ষেত্রে সার্কুলেশনটা অ্যানালিডসদের থেকে কিন্তু ব্যাকওয়ার্ড ডিরেকশনে চলে গেছে ডেভেলপমেন্টের দিক থেকে। যদি আমরা দেখি যে এদের ক্ষেত্রে কিন্তু ওপেন টাইপ সার্কুলেশন দেখতে পাওয়া যায়, তার মানে কি, এদের ক্ষেত্রে একটা হার্ট থাকে এবং হার্ট থেকে ফ্লুইড, বডি ফ্লুইড, সেটা কিন্তু একটা ওপেন ক্যাভিটিতে এসে সঞ্চিত হয়, মানে ওপেন ক্যাভিটিতে এসে জমা হয়। তাহলে হার্ট থাকে এবং হার্ট থেকে বডি ফ্লুইড একটা ওপেন ক্যাভিটিতে এসে জমা হয়, এবং এই যে ক্যাভিটি যেখানে এসে বডি ফ্লুইডটা জমা হচ্ছে, দিস ক্যাভিটি ইজ কল্ড হিমোসিল ক্যাভিটি, ঠিক আছে। তাহলে এদের ক্ষেত্রে হার্ট থাকছে, হার্ট পাম্প করছে বডি ফ্লুইডকে, এবং সেই বডি ফ্লুইড একটা ওপেন ক্যাভিটিতে এসে জমা হচ্ছে, দ্যাট ইজ কল্ড দ্য হিমোসিল ক্যাভিটি, ঠিক আছে। এই হিমোসিল ক্যাভিটিটা কিন্তু এদের যে ট্রু সিলোম ছিল, বডি ক্যাভিটি ছিল, সেটাই রিডিউস হয়ে তৈরি হয়েছে, ঠিক আছে। এবারে দেখো এদের ক্ষেত্রে যে হার্টটা থাকে, সেই হার্টটা কোথায় থাকে, ডরসালি থাকে, ডরসালি মানেও পিঠের দিকে, ঠিক আছে। নর্মালি যেটা কর্ডেটস, মানে কর্ডাটা, যেমন আমরা হিউম্যান বিংস, আমাদের হার্ট কোথায় থাকে, আমাদের হার্ট ভেন্ট্রালি থাকে, বুকের দিকে থাকে, তাই না। মানে যদি কেউ উবুর হয়ে হাঁটে তাহলে তার নিচের দিকে পড়বে, তাহলে ভেন্ট্রালি থাকে কর্ডেটদের ক্ষেত্রে হার্ট। কিন্তু
যেটা আমরা দেখতে পাচ্ছি আর্থ্রোপোডাদের ক্ষেত্রে যে হার্ট সেটা ডরসালি থাকে এবং ডরসাল কন্ট্রাক্টাইল হার্ট এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। হার্ট থেকে আর্টারিস কোথায় আসে? হিমোসিল অবধি আসে এবং হার্ট থেকে ব্লাড, মানে অ্যাকচুয়ালি এদের ক্ষেত্রে ব্লাড থাকে না, হার্ট থেকে বডি ফ্লুইড হিমোসিল অবধি এসে পৌঁছায়। এবং আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে যে এই যে ধরে নাও এটা একটা বডি ক্যাভিটি, ধরে নাও এটাই হচ্ছে সেই বডি ক্যাভিটি যেটাকে আমরা বলছি হিমোসিল, এবং যেখানে আর্টারিগুলো সব এসে ব্লাডকে বডি ফ্লুইডকে এখানে ঢালছে এবং এখান থেকে আবার বডি ফ্লুইড হার্টে ফিরে যাচ্ছে। ঠিক আছে, এটা ধরে নাও আমাদের এদের হার্ট, এটা যদি হার্ট হয়, এবারে যে সমস্ত অর্গ্যানসগুলো রয়েছে মানে মেজর অর্গ্যানসগুলো থাকছে বডির, সেগুলো এই হিমোসিল এই ক্যাভিটির সাথে কন্ট্যাক্ট অবস্থায় থাকে, হিমোসিল এই ক্যাভিটির সাথে কন্ট্যাক্ট করে থাকে এবং এই হিমোসিল ক্যাভিটিতে থাকা বডি ফ্লুইড থেকেই এরা সমস্ত নিউট্রিয়েন্টসগুলোকে আদান প্রদান করতে পারে। তাহলে এদের ক্ষেত্রে এইভাবেই সার্কুলেশনটা হয় এবং এই ধরনের সার্কুলেশনকে কী বলে? ওপেন সার্কুলেটরি সিস্টেম বলে। এবারে এদের ক্ষেত্রে যে বডি ফ্লুইড থাকে সেই বডি ফ্লুইডটা ইজ নট ব্লাড, এদের ক্ষেত্রে ব্লাড থাকে না, এদের ক্ষেত্রে হিমোগ্লোবিনও থাকে না। ঠিক আছে, আমরা দেখেছিলাম যে অ্যানালিটসদের ক্ষেত্রে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন প্লাজমায় ডিজলভ হয়ে থাকে, কিন্তু এদের ক্ষেত্রে ব্লাডও থাকে না, হিমোগ্লোবিনও থাকে না, বরং এদের যে বডি ফ্লুইড থাকে তাকে কী বলে? হিমোলিম্ফ। ঠিক আছে, এদের যে বডি ফ্লুইড থাকছে তাকে কী বলছে? হিমোলিম্ফ। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, এদের বডি ফ্লুইডকে কী বলছে? হিমোলিম্ফ। এবং এদের যে হার্ট দ্যাট ইজ মেনি চেম্বার্ড হার্ট বা মাল্টি চেম্বার্ড হার্ট দেখতে পাওয়া যায়। হার্ট যেমন আমাদের 4টে চেম্বার, সেরকম টিপিক্যাল হার্ট থাকে না, এটা একটু অন্যরকম হার্ট, দ্যাট ইজ মেনি চেম্বার্ড বা মাল্টি চেম্বার্ড হার্ট এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। ঠিক আছে, আর এদের ক্ষেত্রে ব্লাডের জায়গায় কী থাকছে? হিমোলিম্ফ দেখতে পাওয়া যায়। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য সার্কুলেটরি সিস্টেম। নাও লেট আস টক অ্যাবাউট দ্য রেসপিরেটরি সিস্টেম, যে রেসপিরেশন কী করে হয়। তো জেনারেলি এদের কিউটেনিয়াস রেসপিরেশন হতে পারে, মানে জেনারেল বডি সার্ফেসের থ্রুতে এদের রেসপিরেশন হতে পারে। তাছাড়া স্পেশালাইজড রেসপিরেটরি অর্গ্যানসও এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। সেই রেসপিরেটরি অর্গ্যানসগুলো কি? কারো কারো ক্ষেত্রে ফুলকা থাকে বা গিলস থাকে, ট্র্যাকিয়াল টিউবস থাকতে পারে, বুক লাংস থাকতে পারে, কিংবা বুক গিলস থাকতে পারে। এগুলো হচ্ছে ভেরিয়াস টাইপ রেসপিরেটরি অর্গ্যান অ্যাকর্ডিং টু দেয়ার হ্যাবিট্যাটস, মানে তারা কোন পরিবেশে থাকছে তার উপরে ডিপেন্ড করে এই অর্গানিজমসদের মধ্যে তাদের রেসপিরেটরি অর্গ্যানগুলো কিন্তু অ্যাডাপ্টেড হয়েছে। তো ফার্স্টলি লেট আস টক অ্যাবাউট দ্য ট্র্যাকিয়াল টিউব। ট্র্যাকিয়াল টিউব ইজ নাথিং বাট যে কিছু টিউবের মতো স্ট্রাকচার, ছোটো ছোটো টিউব। ঠিক আছে, ট্র্যাকিয়াল টিউব মানে কি? এরকম ছোটো ছোটো অনেকগুলো টিউব মিলে এবং আলটিমেটলি এটা ট্র্যাকিয়া তৈরি করেছে এইভাবে। তাহলে ট্র্যাকিয়াল টিউব হচ্ছে ব্রাঞ্চ অফ টিউবস, হ্যাঁ, মানে প্রচুর টিউবস যারা কিন্তু আলটিমেটলি ট্র্যাকিয়া তৈরি করেছে। সেই ট্র্যাকিয়া আলটিমেটলি বাইরে ওপেন হয়েছে, বডির বাইরে ওপেন হয়েছে। ঠিক আছে, এবং যার থ্রুতেই কিন্তু গ্যাসের আদান প্রদান হচ্ছে। এটা হচ্ছে ট্র্যাকিয়াল টিউব। যেমন আমাদের ক্ষেত্রে আমরা ট্র্যাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল দেখতে পাই, ঠিক তেমনই খানিকটা এর থেকে মানে কম ডেভেলপড আর কি, আমাদের থেকে কম ডেভেলপড। ঠিক আছে, তারপরে দেখো বুক লাংস। এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লাংস রয়েছে এবং এই লাংসগুলো এতগুলো ফোল্ড প্রচুর ফোল্ডে বিভক্ত। ঠিক আছে, লাংসগুলো অনেকগুলো ফোল্ড হয়ে রয়েছে। যেহেতু এরকম লাংসগুলো অনেকগুলো এরকম ফোল্ড হয়ে রয়েছে না, এদের লাংসটা দেখা যাচ্ছে অনেকগুলো এরকম ফোল্ড হয়ে রয়েছে এবং এই ফোল্ডগুলো কেন? টু ইনক্রিজ দ্য সারফেস এরিয়া। ঠিক আছে, তাহলে যাদের ক্ষেত্রে এই লাংসটা এরকম ফোল্ড হয়ে রয়েছে, ফোল্ড হওয়ার ফলে এদেরকে দেখতে অনেকটা বইয়ের পাতার মতো লাগে এবং সেই জন্য এই ধরনের লাংসকে বলে বুক লাংস। তাহলে এদের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে বুক লাংস থাকে। ঠিক আছে, কারো কারো ক্ষেত্রে ফুলকা মানে বুক গিলসও থাকছে, মানে ফুলকাটাও এরকম অনেকগুলো ফোল্ড হয়ে থাকার ফলে সেটাকে বইয়ের পাতার মতো লাগছে। তাহলে বুক লাংস জেনারেলি টেরিস্টেরিয়ালদের মধ্যে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, টেরিস্টেরিয়াল মানে যারা স্থলে থাকে তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, আর বুক গিলস জেনারেলি অ্যাকোয়াটিকদের মধ্যে দেখতে পাওয়া যায়, মানে যারা জলে থাকে তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। সো দিস আর সাম স্পেশালাইজড রেসপিরেটরি অর্গ্যানস যেটা আমরা আর্থ্রোপোডাদের মধ্যে দেখতে পাচ্ছি। ঠিক আছে, ট্র্যাকিয়াল টিউব, বুক লাংস এবং বুক গিলস, রাইট। নাও লেট আস টক অ্যাবাউট দ্য নেক্সট সিস্টেম, দ্যাট ইজ দ্য এক্সক্রিটরি সিস্টেম। ঠিক আছে, তাহলে এদের ক্ষেত্রে এক্সক্রিটরি সিস্টেমের ক্ষেত্রে আমরা বিভিন্ন এক্সক্রিটরি অর্গ্যানস ডেভেলপ করতে দেখি। তার মধ্যে একটা ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ম্যালপিজিয়ান টিউবিউল। সো দিস ইজ অ্যাডভান্স এক্সক্রিটরি অর্গ্যান, অ্যাডভান্স দেন দ্য অ্যানালিডস। অ্যানালিডসদের থেকে এখানে অ্যাডভান্স এক্সক্রিটরি সিস্টেম তৈরি হয়েছে, দ্যাট ইজ কল্ড দ্য ম্যালপিজিয়ান টিউবিউলস। ঠিক আছে, তাহলে এদের ক্ষেত্রে এক্সক্রিটরি অর্গ্যানটা কি? ম্যালপিজিয়ান টিউবিউলস। তাছাড়া কারো কারো ক্ষেত্রে গ্রিন গ্ল্যান্ডস বা অ্যান্টিনাল গ্ল্যান্ডসও দেখতে পাওয়া যায়। গ্রিন গ্ল্যান্ডস বা অ্যান্টিনাল গ্ল্যান্ডসও দেখতে পাওয়া যায়। এই গ্রিন গ্ল্যান্ডস জেনারেলি কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? এক্সাম্পল হচ্ছে কি না, প্রনস বা চিংড়ি। প্রনস বা চিংড়ির ক্ষেত্রে কিন্তু গ্রিন গ্ল্যান্ডস বা অ্যান্টিনাল গ্ল্যান্ডসও অ্যাজ এক্সক্রিটরি অর্গ্যান হিসাবে কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে এক্সক্রিটরি অর্গ্যানগুলোর নাম মনে রাখবে। এদের ক্ষেত্রে ম্যালপিজিয়ান টিউবিউল দেখতে পাওয়া যায়। আর অ্যানালিডসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, অ্যানালিডসের ক্ষেত্রে কি দেখা গেছিলো? নেফ্রিডিয়া। তাহলে নেফ্রিডিয়ার থেকে ম্যালপিজিয়ান টিউবিউল কিন্তু একটু ডেভেলপড।
ঠিক আছে। কারো কারো ক্ষেত্রে কক্সাল গ্ল্যান্ড বা ম্যাক্সিলারি গ্ল্যান্ডও দেখতে পাওয়া যায়। আর এদের ক্ষেত্রে মেইন এক্সক্রিটরি যে প্রোডাক্ট মানে মেইন এক্সক্রিটরি মেটেরিয়াল যেটা এরা বডির বাইরে রিমুভ করে দেয় দ্যাট ইজ ইউরিক অ্যাসিড, ঠিক আছে। ইউরিক অ্যাসিড, এবং এই ইউরিক অ্যাসিড এক্সক্রিট করার জন্য ভেরি লেস ওয়াটার মানে খুবই কম জল এদের লাগে, ঠিক আছে। তাহলে যারা ডেজার্ট কন্ডিশনে থাকে যে সমস্ত আর্থ্রোপোডাসরা তারা কিন্তু এই ডেজার্ট কন্ডিশনেও কিন্তু এইভাবেই কম ওয়াটারের মধ্যেও সার্ভাইভ করতে পারে, বিকজ এদের যে এক্সক্রিট প্রোডাক্ট সেটা কি ইউরিক অ্যাসিড। নাও লেট আস টক অ্যাবাউট দ্য নেক্সট সিস্টেম দ্যাট ইজ দ্য নার্ভাস সিস্টেম। তাহলে এদের ক্ষেত্রে জেনারেলি ব্রেইনে ডেভেলপ হয়েছে এবং ব্রেইনটা ডরসালি থাকে মানে উপরের দিকে থাকে, বডির উপরের দিকে থাকে ব্রেইনটা, ঠিক আছে। ডরসাল ব্রেইন এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবং তার সাথে সাথে যেটা আমরা দেখেছিলাম অ্যানালিটসদের ক্ষেত্রে ঠিক একইভাবে এখানেও সলিড ডাবল ভেন্ট্রাল নার্ভ কর্ড দেখতে পাই আমরা এখানে। তাহলে এদের ক্ষেত্রেও সেম দুটো সলিড, ঠিক আছে, একদমই সলিড, ফাঁপা নয়, সলিড, ঠিক আছে, এবং ভেন্ট্রাল মানে বুকের দিকে থাকছে, বুকের দিকে দুটো ভেন্ট্রাল নার্ভ কর্ড আমরা দেখতে পাই, ঠিক আছে। তাছাড়া এখানে যে গ্যাংলিয়ন্সগুলো থাকছে এবং ডরসাল সাইডে কী থাকছে, ব্রেইন থাকছে। সো দিস ইজ দ্য টোটাল নার্ভাস সিস্টেম। এবং কিছু কিছু এমন প্রজাতি রয়েছে যাদের ক্ষেত্রে নার্ভাস সিস্টেম কিন্তু ভালোই ডেভেলপ করে গেছে এদের ক্ষেত্রে, ঠিক আছে। এবং এদের ক্ষেত্রে যেটা বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে এদের সেন্সারি অর্গ্যানস। এদের ক্ষেত্রে বিভিন্ন টাইপের সেন্সারি অর্গ্যানস কিন্তু আমরা দেখতে পাই। তার মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট সেন্সারি অর্গান হচ্ছে আইজ। এদের ক্ষেত্রে আমরা চোখ দেখতে পাই, এবং এই চোখ দু টাইপের হতে পারে, একটা সিম্পল হতে পারে আর একটা হচ্ছে কম্পাউন্ড আই। এই কম্পাউন্ড আইটা কিন্তু তোমরা মাছি ফাছি যা বসে বা মৌমাছি তাদের মধ্যে কিন্তু এই কম্পাউন্ড টাইপের আই দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তোমরা এরকম দেখেছো হয়তো, যেটা এই ভিডিওটার থাম্বনেইলেও রয়েছে, যে এরকম মোজাইক প্যাটার্নের চোখ, ঠিক আছে, কম্পাউন্ড আই। এই কম্পাউন্ড আইয়ের ফলে যে ভিশনটা পাওয়া যায় সেটা কিন্তু কতগুলো খণ্ড 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 ভিশন, এবং এই যে ভিশনটা এটাকে বলা হয় মোজাইক ভিশন, ঠিক আছে। তাহলে কম্পাউন্ড আই যুক্ত যে প্রাণী তারা কিন্তু মোজাইক প্যাটার্নের মতো জিনিসপত্র দেখতে পায়, মোজাইক ভিশন দেখতে পায়। এবং এই কম্পাউন্ড আই কতগুলো এরকম খণ্ড দ্বারা তৈরি, এবং এই প্রত্যেকটা খণ্ডকে কী বলা হয়, প্রত্যেকটা খণ্ডকে বলা হয় ওমেন্টিডিয়াম, ঠিক আছে, ওমেন্টিডিয়াম। প্রত্যেকটা খণ্ডকে ইচ সেগমেন্ট অর ইচ পার্ট অফ দ্য কম্পাউন্ড আই ইজ কল্ড ওমেন্টিডিয়াম, ঠিক আছে। সো দিস ইজ দ্য কম্পাউন্ড আই। কারো কারো ক্ষেত্রে কম্পাউন্ড আই থাকে, কারো কারো ক্ষেত্রে সিম্পল আই থাকে, ঠিক আছে। তাছাড়া সেন্সরি অর্গান বলতে অ্যান্টেনা থাকে, কিমোরিসেপ্টর থাকে, যেগুলোর সাহায্যে এরা বিভিন্ন কেমিক্যালকে সেন্স করতে পারে। স্ট্যাটোসাইটস থাকে, স্ট্যাটোসাইটস হচ্ছে বিশেষ ধরনের অর্গ্যান যেটা ব্যালেন্স করতে হেল্প করে। তাছাড়া অডিটারি অর্গ্যানও থাকে যেটা শুনতে সাহায্য করে। টেস্ট রিসেপ্টরও থাকে যেটা বিভিন্ন ধরনের টেস্টকে সেন্স করতে সাহায্য করে। তাহলে এদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সেন্সারি অর্গ্যানস আমরা দেখতে পাই, লাইক আইস, অ্যান্টেনা, কেমোরিসেপ্টরস, স্ট্যাটোসাইটস এবং অডিটারি অর্গ্যানস, অলসো টেস্ট রিসেপ্টরস, ঠিক আছে। সো দিস আর অল অ্যাবাউট দ্য সেন্সারি অর্গ্যানস। নাও লেট আস টক অ্যাবাউট দ্য রিপ্রোডাকশন। ওকে, লেট আস টক অ্যাবাউট দ্য রিপ্রোডাকশন। দেখো এদের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখতে পাওয়া যায়, এবং এদের ক্ষেত্রে মেজরলি এরা কেমন ডায়োসিয়াস মানে কি, ডায়োসিয়াস মানে হচ্ছে যে একটা অর্গানিজমের মধ্যেই একটা সিঙ্গেল সেক্স মানে গ্যামেট তৈরি হয়, একটা অর্গানিজমের মধ্যে একটা সিঙ্গেল টাইপের গ্যামেট তৈরি হয়, ঠিক আছে। এবং এই ধরনের যে অর্গানিজম তাদেরকে আমরা কি বলি, ইউনিসেক্সুয়ালও বলে থাকি, ঠিক আছে, ইউনিসেক্সুয়ালও বলে থাকি, মানে একটা অর্গানিজমের মধ্যে একটা সিঙ্গেল টাইপের গ্যামেট তৈরি হয়। এদের ক্ষেত্রে ফার্টিলাইজেশন জেনারেলি ইন্টারনাল হয়, এবং ইন্টারনাল ফার্টিলাইজেশনের পরে এরা জেনারেলি ডিম পারে, ঠিক আছে। এরা জেনারেলি কী করে, ডিম পারে। যারা ডিম পারে তাদেরকে বলে ওভিপ্যারাস। তাহলে এরা জেনারেলি ডিম পারে এবং সেই জন্য এদেরকে কী বলা হচ্ছে, ওভিপ্যারাস, ঠিক আছে। সো ওভিপ্যারাস মানে কি, যে দে লে এগস, বা এখানে এগস তৈরি হয়, ডিমের তৈরি হয় এবং এরা ডিম পারছে, ঠিক আছে। এদের ক্ষেত্রে ডেভেলপমেন্টটা ডাইরেক্ট হতে পারে, ইনডাইরেক্ট হতে পারে, মানে লার্ভাল স্টেজ থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে। এবারে এখানে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখতে পাওয়া যাচ্ছে, তার আগে একটা পয়েন্ট দেখবে যে সবার ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা গেলেও হানি বি মানে মৌমাছির ক্ষেত্রে আমরা পার্থেনোজেনেসিস দেখেছি। যখন আমরা তোমার প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স দেখছিলাম সেখানেও কিন্তু আমি পার্থেনোজেনেসিসের কথা বলেছি। তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মৌমাছির ক্ষেত্রে, এখানে একটা শর্ট নোট করে লিখে নাও, যে মৌমাছির ক্ষেত্রে হানি বি এর ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশনের সাথে সাথে পার্থেনোজেনেসিসও কিন্তু এখানে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। নাও যেখানে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এদের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট প্যারেন্টাল কেয়ার শুরু হয়েছে, ফার্স্ট টাইম, মানে বাচ্চাকে জন্ম দেওয়ার পরে প্যারেন্টস
সেই বাচ্চাটার কেয়ার করে, সেই বাচ্চাটাকে যত্ন করে, যাতে করে সেই বাচ্চাটা তার জীবনের প্রথম কিছুটা সময় কিন্তু যাতে পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে। তাহলে এদের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট টাইম প্যারেন্টাল কেয়ারও দেখতে পাওয়া যায়, ঠিক আছে, এদের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট টাইম প্যারেন্টাল কেয়ারও আমরা দেখতে পাই। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য রিপ্রোডাকশন। নাও এদের একটা বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে আমরা দেখব, দ্যাট ইজ নোন অ্যাজ মাউল্টিং। মাউল্টিং মানে কি, যে একটা নির্দিষ্ট সিজনে বা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কী হয় না, এরা নিজেদের খোলস ত্যাগ করে, পুরনো খোলস ত্যাগ করে এবং এদের নতুন খোলস তৈরি হয়। এই জিনিসটা কেন হয়, যে এরা কেন পুরনো খোলসকে ত্যাগ করে দেয় এবং নতুন খোলস কেন তৈরি করতে হয়? কারণ যেহেতু এদের বডির বাইরে একটা এক্সোস্কেলেটন থাকে, দ্যাট ইজ মেড আপ অফ কাইটিন, এবং অফকোর্স এই এক্সোস্কেলেটন, কাইটিনিয়াস এক্সোস্কেলেটনটা হচ্ছে ডেড, মানে এটা গ্রো করে না। তাহলে এক্সোস্কেলেটন গ্রো করছে না, কাইটিনযুক্ত যে এক্সোস্কেলেটন সেটা গ্রো করছে না, কিন্তু বডিকে তো গ্রো করতে হবে, নাহলে পোকাটা বা ইনসেক্টটা বড় হবে কী করে? তাহলে যেহেতু অর্গানিজমটাকে গ্রো করতে হবে কিন্তু তার এক্সোস্কেলেটনটা গ্রো করছে না, তাই তাকে কী করতে হয়, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর তার এক্সোস্কেলেটনটাকে ছেড়ে দিতে হয়, ত্যাগ করে দিতে হয়, ঠিক আছে, এক্সোস্কেলেটনটাকে রিমুভ করে দিতে হয়, ঠিক আছে। যার ফলে কী হয়, যে পুরনো এক্সোস্কেলেটনটা চলে গেল এবং তার ফলে সে নতুন এক্সোস্কেলেটন তার মধ্যে তৈরি হয়, ঠিক আছে। তাহলে টু গ্রো, যেহেতু এরা বড় হতে হবে, টু এক্সপ্যান্ড দেয়ার বডি, তাহলে টু এক্সপ্যান্ড দেয়ার বডি ডিউরিং দ্য গ্রোথ দে রিমুভ দ্য ওল্ড এক্সোস্কেলেটন অ্যান্ড ডেভেলপ এ নিউ এক্সোস্কেলেটন অ্যান্ড দিস প্রসেস ইজ কল্ড দ্য মাউল্টিং, যেটা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে মাউল্টিং প্রসেসটা এদের ক্ষেত্রে কেন দেখা যায়? এই কারণের জন্যই যে এক্সোস্কেলেটন রিমুভ না করলে এদের বডি এক্সপ্যান্ড করতে এরা পারে না, ঠিক আছে। সো দিস আর অল অ্যাবাউট দ্য আর্থ্রোপোডাস জেনারেল ফিচার্স এবং সমস্ত সিস্টেমস অফ আর্থ্রোপোডাস সম্পর্কে আমরা দেখলাম। এবার এদের যে এক্সাম্পলস সেটা আমরা এনসিইআরটি থেকেই দেখব, ঠিক আছে। এদের যে এনসিইআরটিতে যে সমস্ত এক্সাম্পলসগুলো রয়েছে সেই এক্সাম্পলসগুলো এদের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো লেটস গো ব্যাক টু দ্য এনসিইআরটি। চলো দেখা যাক যে এনসিইআরটিতে কী কী আছে। দেখো, ফার্স্টেই যেটা বলা রয়েছে যে দিস ইজ দ্য লার্জেস্ট ফাইলাম অফ অ্যানিম্যাল কিংডম। অ্যানিম্যাল কিংডমের লার্জেস্ট ফাইলাম হচ্ছে ফাইলাম আর্থ্রোপোডা, মনে রাখতে হবে। অ্যানিম্যাল কিংডমের লার্জেস্ট ফাইলাম কি? ফাইলাম আর্থ্রোপোডা, হুইচ ইনক্লুডস ইনসেক্টস। পোকারাও এই ফাইলামের মধ্যেই পড়ছে। ওভার 2/3 অফ অল নেমড স্পিসিস অন দ্য আর্থ আর আর্থ্রোপোড। দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ইনফরমেশান, যে যত আমরা স্পিসিস খুঁজে পেয়েছি তার 3/2 হচ্ছে কি? আর্থ্রোপোডস, ঠিক আছে। প্রায় 11 লক্ষ প্রজাতি হচ্ছে আর্থ্রোপোডস, ঠিক আছে। নাও দে হ্যাভ অর্গ্যান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন, ইউ নো দিস। তারপরে বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, ট্রিপ্লোব্লাস্টিক, সেগমেন্টেড অ্যান্ড সিলোমেট অ্যানিমালস। বাট এদের যে সেগমেন্ট, এই সেগমেন্টটা কি ট্রু সেগমেন্ট, ট্রুলি সেগমেন্টেশন বা মেটামেয়ার্স দেখতে পাওয়া যায় অ্যানিমালসের মতো? নো। তাহলে এদের ক্ষেত্রে ট্রু সেগমেন্টেশন কিন্তু দেখা যায় না, এটা মনে রাখতে হবে। এদের ক্ষেত্রে যে সেগমেন্টেশন সেটাকে কী বলে? সেটাকে বলে ট্যাগমাটাইজেশন। নাও দেখো কি বলছে, দ্য বডি অফ আর্থ্রোপোড ইজ কভার্ড বাই কাইটেনিয়াস এক্সোস্কেলেটন, যেটা আমি অলরেডি তোমাদেরকে বললাম যে এদের বডির বাইরে কাইটেনিয়াস এক্সোস্কেলেটন থাকে, ঠিক আছে। এরপরে দেখো এদের বডি 3টে ট্যাগমায় বিভক্ত, আমি বলেছি সেই 3টে ট্যাগমা কি? হেড, থোর্যাক্স এবং অ্যাবডোমেন। কারো কারো ক্ষেত্রে হেড এবং থোর্যাক্স যুক্ত হয়ে থাকে এবং তখন তাকে বলে কি? সেফালোথোরাক্স। তারপরে এদের ক্ষেত্রে জয়েন্টেড অ্যাপেঞ্জেস দেখতে পাওয়া যায়, জয়েন্টেড অ্যাপেঞ্জেস থাকে বলেই এদের নামটা আর্থ্রোপোডা। দেখো, আর্থ্রোস মিন্স জয়েন্ট এবং পোডা মিন্স অ্যাপেঞ্জেস। নেক্সট দেখো রেসপিরেটরি অর্গ্যানস। রেসপিরেটরি অর্গ্যানস কি? গিলস থাকতে পারে, বুক গিলস থাকতে পারে, বুক লাংস থাকতে পারে, আর ট্র্যাকিয়াল সিস্টেম ও ট্র্যাকিয়াল টিউব থাকতে পারে। প্রত্যেকটা সম্পর্কে বললাম। দেন সার্কুলেটরি সিস্টেম ওপেন টাইপের হয়। সার্কুলেটরি সিস্টেম কেমন হয়? ওপেন টাইপের হয়। সেন্সারি অর্গ্যানস থাকছে, লাইক অ্যান্টেনা থাকছে, আইস থাকছে, আইস কম্পাউন্ড হতে পারে, সিম্পল হতে পারে, ঠিক আছে। স্ট্যাটোসাইটস থাকছে। স্ট্যাটোসাইটস হচ্ছে বিশেষ ধরনের সেল যেটা হচ্ছে ব্যালেন্স করতে হেল্প করে, ব্যালেন্সিং অর্গ্যান। তাহলে স্ট্যাটোসাইটস কি? স্ট্যাটোসাইটস হচ্ছে ব্যালেন্সিং অর্গ্যান। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ইনফরমেশান, ব্যালেন্সে হেল্প করছে। নেক্সট দেখো এক্সক্রিশন। এক্সক্রিশনের জন্য এরা কি ইউজ করছে? ম্যালপিজিয়ান টিউবিউল। এবং প্রাউন্স বা তোমার চিংড়ির ক্ষেত্রে আমরা গ্রিন গ্ল্যান্ডস বা অ্যান্টিনাল গ্ল্যান্ডসও দেখেছি। এদের ক্ষেত্রে দেখো মোস্টলি ডায়োসিয়াস, মানে মোস্টলি হচ্ছে এদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইউনিসেক্সুয়াল। ফার্টিলাইজেশন ইউজুয়ালি ইন্টারনাল হয়। দে আর মোস্টলি ওভিপেরাস, মানে বেশিরভাগই ডিম পারে, ঠিক আছে। ডেভেলপমেন্ট ডাইরেক্টও হতে পারে, ইনডাইরেক্টও হতে পারে। নাও লেট আস টক অ্যাবাউট দ্য এক্সাম্পলস। দেখো এখানে যেটা ফার্স্ট বলছে যে ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট ইনসেক্টস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট ইনসেক্ট কারা? ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট ইনসেক্টস হচ্ছে অ্যাপিস, মানে হচ্ছে হানিবি, বম্বিক্স মানে হচ্ছে সিল্কওয়ার্ম, এবং ল্যাসিফার মানে হচ্ছে ল্যাক ইনসেক্ট।
তাহলে এই তিনটে হচ্ছে ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট ইনসেক্ট, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এদের যে নর্মাল নাম এবং সাইন্টিফিক নাম দুটোই মনে রাখবে। এরা হচ্ছে ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট ইনসেক্টস, মানে এদের থেকে আমাদের কিছু ইকোনমিক ইম্পর্টেন্স, কিছু আর্থিক লাভ, আর্থিক সুবিধা এদের থেকে আমরা পাই, ঠিক আছে, এদের থেকে আমরা কিছু প্রডিউস করতে পারি। তারপর হচ্ছে ভেক্টরস, কিছু রোগ জীবাণুকে বহন করে নিয়ে যায়, রোগ জীবাণুকে বহন করে এমন কিছু ইনসেক্টও আছে। আমরা জানি যে কিছু ইনসেক্ট আছে যারা রোগ জীবাণুকে বহন করে, তার মধ্যে ভেরি মানে পপুলার আমাদের মশা, ঠিক আছে, অ্যানোফিলিস মশা, কিউলেক্স মশা এবং অ্যাডিস মশা, ঠিক আছে। তাছাড়া ভেক্টর হিসাবে তোমার মানে মেকানিক্যাল ভেক্টর হিসাবে মাছিরাও কিন্তু পিছিয়ে নেই, তারাও কিন্তু ভালোই রোগ জীবাণুকে বহন করতে ওস্তাদ, ঠিক আছে। তাহলে ভেক্টরস হিসাবে কারা রয়েছে? মস্কিউটোস, লাইক অ্যানোফিলিস মস্কিউটোস, কিউলেস মস্কিউটোস এবং অ্যাডিস মস্কিউটোস। এখানে অ্যানোফিলিস মস্কিউটোস আমরা জানি যে ম্যালেরিয়া রোগকে বহন করে, কিউলেক্স আমরা জানি যে তোমার ডেঙ্গু রোগকে বহন করে, আই থিঙ্ক নাকি, হ্যাঁ। তাহলে এই অ্যানোফিলিস, কিউলেক্স এই ধরনের মশাটা কী করছে? বিভিন্ন ধরনের রোগকে বহন করছে, ঠিক আছে। তাই এদেরকে কী বলছি আমরা? ভেক্টরস। নেক্সট দেখো গ্রিজেরিয়াস পেস্ট, মানে যারা ফসল খেয়ে ধ্বংস করে দেয়, ঠিক আছে। পেস্ট মানে হচ্ছে গ্রিজেরিয়াস পেস্ট মানে হচ্ছে ফসলের পেস্ট, ঠিক আছে, যারা ফসল খেয়ে নেয়, ফসল খেয়ে ধ্বংস করে দেয়, সেটা তার এক্সাম্পল হচ্ছে লকিউস্টা, ঠিক আছে, লকিউস্টা বা লকিউস্ট। তাহলে দিস ইজ ইম্পর্টেন্ট, যেটা মাঝখানে কয়েক বছর আগে আই থিঙ্ক যে মাঠে ছড়িয়ে পড়েছিল এবং তারা প্রচুর ফসল খেয়ে নিচ্ছিল, সেটাই হচ্ছে লকিউস্টা বা লকিউস্ট, ঠিক আছে। এটা হচ্ছে গ্রিজেরিয়াস পেস্ট। এবং লিভিং ফসিল মানে হচ্ছে এর উৎপত্তি বহু পুরনো, কিন্তু এখনও এদেরকে দেখতে পাওয়া যায় দুনিয়ায়, তারা হচ্ছে লিভিং ফসিল। তার এক্সাম্পল হচ্ছে কিং ক্রাব বা লিমুলাস বা কিং ক্রাব। তাহলে এর যে এক্সাম্পলস করা রয়েছে এখানে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এর এক্সাম্পল থেকে কোশ্চেন আসার চান্স সব থেকে বেশি, ঠিক আছে। তাই এই এক্সাম্পলগুলো কিন্তু ভুললে চলবে না, কোনটা ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট, কোনটা ভেক্টর এবং কোনটা গ্রিজেরিয়াস পেস্ট, কোনটা লিভিং ফসিল, এটা কিন্তু মনে রাখতেই হবে, ঠিক আছে। এটা বারবার করে পড়বে এক্সাম্পলসগুলো। এবার আমরা ছবিগুলো জাস্ট দেখে নিই। দেখো ফার্স্টে যেটা আমরা দেখতে পাচ্ছি লকিউস্ট, ঠিক আছে, যেটা মাঝে মধ্যে আমাদের বাড়িতেও দেখতে পাওয়া যায়, সবুজ রঙের হয়, ঠিক আছে, ফসল খেয়ে নেয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা প্রজাপতি দেখতে পাচ্ছি, ঠিক আছে, বাটারফ্লাই, একটা স্করপিয়ন দেখতে পাচ্ছি, এটাও কিন্তু আর্থ্রোপোডার মধ্যে দিয়ে বিলং করে। আর স্করপিয়নটা কিন্তু মানে প্রচুর ডেডিকেটেড প্যারেন্টাল কেয়ারের দিক থেকে। মানে স্করপিয়নদের ক্ষেত্রে দেখা যায় যে স্করপিয়নরা ফার্স্টে ডিম পারে, সেই ডিম নিজের পিঠেই বহন করে, নিজের পিঠেই সেই ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়, সেই বাচ্চারা সেই মায়ের পিঠেই থাকে, মাকেই খেয়ে নেয়। মানে মা নিজের জন্য বাচ্চাদের জন্য নিজেকে আর কি মেরে ফেলতেও পারে, ঠিক আছে। তো এত এক্সট্রিম লেভেলও কিন্তু স্করপিয়নদের ক্ষেত্রে প্যারেন্টাল কেয়ার দেখতে পাওয়া যায়। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে চিংড়ি দেখা যাচ্ছে, চিংড়িটা অ্যাকোয়াটিক এবং এদের ক্ষেত্রে আমরা গ্রিন গ্ল্যান্ডস দেখতে পাই, ঠিক আছে। তাহলে এটা কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট একটা ফাইলাম, এবং এখানে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এদের এক্সাম্পলস, ঠিক আছে, সেটা হচ্ছে এদের এক্সাম্পলস। তো এক্সাম্পলসগুলো কিন্তু এখানে ভালো করে গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে। এখানে এক্সাম্পলসগুলোকে কিন্তু একদমই তোমরা লাইটলি নেবে না, ঠিক আছে। এবং কোন টাইপেরকে, ইকোনমিক্যালি ইম্পর্টেন্টকে, ভেক্টরকে, গ্রিজেরিয়াস পেস্টকে এবং লিভিং ফসিলকে, এটাও মনে রাখবে, ঠিক আছে। এবং এদের যে সাইন্টিফিক নেম সেগুলোও কিন্তু ইম্পর্টেন্ট এক্সাম্পলসগুলোর। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য আর্থ্রোপোডস অ্যান্ড অ্যানালিডস, যেটা আমরা আজকে কমপ্লিট করলাম, ঠিক আছে, আর্থ্রোপোডস এবং অ্যানালিডস। তোমরা ভালো করে পড়ো, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমরা দেখব মোলাস্কা। ওকে।